আজকে আমরা উদ্ভিদ বিজ্ঞানের অধ্যায় ৩ কোষ রসায়ন নিয়ে আলোচনা করব। বিগত ৫ বছর যাবৎ সাধারণত ওই করোনার জন্য এই অধ্যায়টা শর্ট সিলেবাসের অন্তর্ভুক্ত ছিল না। ২০২০ সালে তো পরীক্ষা হয়নি। ২০২১ সালে যেই ৫টা ফার্স্ট পেপার ৫টা সেকেন্ড পেপার অধ্যায় ছিল, সেই 10টা অধ্যায়ের মধ্যে কোষ রসায়ন ইনক্লুডেড ছিল না। ২০২২, ২৩, ২৪, ২৫ এই যে বিগত 4টা বা 5টা এক্সাম হয়েছে, ২৪ সাল তো এক্সাম হয়নি, এই কয়েকটা এক্সামের মধ্যেও কিন্তু এই অধ্যায়টা শর্ট সিলেবাসের মধ্যে অন্তর্ভুক্ত ছিল না। ২০২৬ সালে এই অধ্যায়টা পুনরায় পূর্ণাঙ্গ সিলেবাস হওয়ায় আবার ইনক্লুড হয়েছে। প্লাস ২৭ সাল বা ২৮ সাল বা পরবর্তী যে বছরগুলো আছে, এখন আশা করা যাচ্ছে যে এই অধ্যায়টা ইনক্লুডেড থাকবে পূর্ণাঙ্গ সিলেবাস যে পর্যন্ত আছে। মানে আর যদি কোনো দেশের মধ্যে এরকম প্রবলেম ক্রিয়েট না হয় বা শর্ট সিলেবাস দেওয়ার মতো এরকম পরিস্থিতি তৈরি না হয় সেক্ষেত্রে, তাহলে আমরা এই যে কোষ রসায়ন আছে, এই কোষ রসায়ন অধ্যায়টা যথেষ্ট বড় একটা অধ্যায় এবং এই অধ্যায়টাকে আমরা 4টা পার্টে ভাগ করব। অর্থাৎ 4টা পার্টে আমাদের এই ক্লাসটা আপলোড হবে, যেখানে আজকে আমরা পার্ট 1 অর্থাৎ কার্বোহাইড্রেট নিয়ে আলোচনা করব। এই অধ্যায়ে অ্যাকচুয়ালি 4টা টপিক আছে: কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড অ্যান্ড এনজাইম। তো 4টা টপিক আমরা 4টা পার্টে আনবো। কার্বোহাইড্রেট টপিকটা মোটামুটি এই অধ্যায়ের প্রায় অর্ধেকটুকু পেজ, এই অধ্যায় যতগুলো পেজ আছে তার অর্ধেক প্রায় এই একটা টপিক কার্বোহাইড্রেট নিয়ে আলোচনা করবো। এর আবার শ্রেণীবিন্যাস আছে, গঠন আছে, সার্বিক বিষয় নিয়ে আমরা আজকের এই অধ্যায়ে আলোচনা করবো, এই ক্লাসে আলোচনা করব। তাহলে শুরু করা যাক। আমরা কার্বোহাইড্রেট নিয়ে আলোচনা করতে গেলে সর্বপ্রথম একটা কথা আছে, কার্বোহাইড্রেট কি? খুব সহজভাবে শোনো। এর 2টা সংজ্ঞা আছে, আমি 2টা সংজ্ঞা বলছি, যেটা তোমার পছন্দ হয় তুমি লিখতে পারো। কার্বোহাইড্রেট প্রথম সংজ্ঞাটা কোনো যৌগকে আর্দ্র বিশ্লেষণ করলে, আর্দ্র বিশ্লেষণ মানে পানি দ্বারা ভাঙন আর কি, হাইড্রোলাইসিস। কোনো যৌগকে আর্দ্র বিশ্লেষণ করলে মুক্ত হাইড্রক্সিল গ্রুপ যুক্ত যদি অ্যালডিহাইড বা কিটোন যৌগ উৎপন্ন হয়, তখন তাকে কার্বোহাইড্রেট বলে। কি বললাম? যদি কোনো যৌগকে আমরা হাইড্রোলাইসিস করি, আর্দ্র বিশ্লেষণ করি, তাহলে যদি মুক্ত হাইড্রোক্সিল গ্রুপ যুক্ত, অবশ্যই হাইড্রোক্সিল গ্রুপ মুক্ত হতে হবে, মুক্ত হাইড্রোক্সিল গ্রুপ যুক্ত যদি অ্যালডিহাইড যৌগ অথবা কিটোন যৌগ উৎপন্ন হয়, তখন সেই ধরনের যৌগকে কার্বোহাইড্রেট বলা হয়। এটা একটা সংজ্ঞা। আর একটা সংজ্ঞা যদি আমি বলতে চাই, তাহলে পলিহাইড্রক্সি অ্যালডিহাইড বা পলিহাইড্রক্সি কিটোনস এবং এ থেকে উৎপন্ন পদার্থসমূহকে কার্বোহাইড্রেট বলা হয়। আমার মনে হয় প্রথমটাই অনেকের কাছে সহজ লাগতে পারে, যে কোনো 2টার মধ্যে একটা সংজ্ঞা তুমি লিখলেই হলো। ঠিক আছে? এই যে কার্বোহাইড্রেট আছে, এই কার্বোহাইড্রেটের অপর একটা নাম ইটস কল্ড হাইড্রেট অফ কার্বন, অর্থাৎ কার্বনের জলায়ন। এখন তোমরা বলতে পারো হাইড্রেট অফ কার্বন বা কার্বনের জলায়ন বলতে কি বুঝো? আমরা একটা জিনিস দেখি, সেটা এই যে কার্বোহাইড্রেট আছে, এই কার্বোহাইড্রেটের মধ্যে আমরা একটা এর দেখি, আণবিক সংকেতটা দেখি। এটা CnH2nOn। এটা কার্বোহাইড্রেটের আণবিক সংকেত। অ্যাকচুয়ালি এটা মনোস্যাকারাইড সমর্থন করে, ডাইস্যাকারাইড, অলিগোস্যাকারাইড, পলিস্যাকারাইড 100% সমর্থন করে না, বাট এই সংকেতের মাধ্যমে ওদেরকেও প্রকাশ করা যায়। এখানে একটা জিনিস কার্বনের জলায়নটা কেন বলা হয়? বিকজ আমরা জানি পানি H2O আর কার্বন C। এই সিটাকে যদি আমি এখান থেকে ধরে এখানে ট্রান্সমিট করে দিই, তাহলে দেখো CH2O, আমি যদি এখানে N দিয়ে দিই, তাহলে দেখো কার্বোহাইড্রেট অর্থাৎ পানির সাথে কার্বন যুক্ত করে কার্বোহাইড্রেট তৈরি করা যায়। এই জন্যই এটাকে এই কার্বোহাইড্রেটকে কার্বনের জলায়ন বা হাইড্রেট অফ কার্বন বলা হয়। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। তাহলে এই কার্বোহাইড্রেটের বেসিক কথা। এখন কার্বোহাইড্রেটের বৈশিষ্ট্য আসে পরীক্ষার মধ্যে, কাজ আসে পরীক্ষার মধ্যে। বিশেষ করে কাজটা 4 মার্কের জন্য অনেক সময় পরীক্ষার মধ্যে আসে, বৈশিষ্ট্য 2 মার্কের জন্য পরীক্ষার মধ্যে আসতে পারে। তাহলে আমরা এখন দেখছি কার্বোহাইড্রেটের বৈশিষ্ট্য। কার্বোহাইড্রেটের বৈশিষ্ট্য যদি বলতে চাই, প্রথমে কার্বোহাইড্রেট দানাদার হতে পারে, তন্তুময় হতে পারে,
অথবা পাউডার জাতীয় হতে পারে। দানাদার কোনগুলো হচ্ছে স্টার্চ, আমরা জানি চিনি যেটা আছে, চিনি, ফ্রুক্টোজ, তারপরে এগুলো হচ্ছে গ্লুকোজ, এগুলো হচ্ছে দানাদার হয়, ঠিক আছে, দানাদার। তন্তুময় কোনগুলো, এগুলো হচ্ছে আমরা জানি সেলুলোজ যেগুলো আছে, সেলুলোজ হচ্ছে তন্তুময় হয়ে থাকে, ঠিক আছে। তাহলে কার্বোহাইড্রেট দানাদার, তন্তুময় বা পাউডার জাতীয় হতে পারে। 2 নাম্বারটা হচ্ছে স্বাদে মিষ্টি হতে পারে, যেমন চিনি, মানে আমরা সুক্রোজ যেটাকে, চিনিটাকে চিনি নামে পরিচিত আর কি আমরা জানি, মানে অ্যাকচুয়ালি কেমিক্যাল নাম হচ্ছে সুক্রোজ। সুক্রোজ, গ্লুকোজ, ফ্রুক্টোজ এগুলো হচ্ছে কি হতে পারে, স্বাদে মিষ্টি হতে পারে। এবং এটা আবার কি স্বাদহীন অর্থাৎ মিষ্টি নাও হতে পারে, অর্থাৎ যেমন হচ্ছে স্টার্চ, সেলুলোজ, গ্লাইকোজেন এগুলো হচ্ছে মিষ্টি হয় না, অর্থাৎ স্বাদহীন আমরা বলতে পারি। নেক্সট হচ্ছে এটা হচ্ছে অধিকাংশ ক্ষেত্রে পানিতে অদ্রবণীয়। স্টার্চ, সেলুলোজ, গ্লাইকোজেন যা যা আছে অধিকাংশ ক্ষেত্রে হচ্ছে কার্বোহাইড্রেট পানিতে দ্রবণীয় হয় না। কিছু ক্ষেত্রে যেমন গ্লুকোজ, ফ্রুক্টোজ, সুক্রোজ এগুলো হচ্ছে পানিতে দ্রবণীয় হতে পারে। এরা হচ্ছে তাপ প্রয়োগে অঙ্গারে পরিণত হয়। অঙ্গার একদম পুড়ে ছাই বা ভস্ম হয়ে যাওয়া, এই পুড়ে ছাই হয়ে যায়, অর্থাৎ অঙ্গারে পরিণত হয়। যদি কার্বোহাইড্রেটকে আমরা অ্যাসিডের সাথে যুক্ত করি, মানে অ্যাসিডের সাথে বিক্রিয়া করি, সেই ক্ষেত্রে অ্যাস্টারে পরিণত হয়। এবং সর্বশেষ হচ্ছে এরা আলোক সমানতা অর্থাৎ অপটিক্যাল যে আইসোমার, এই অপটিক্যাল আইসোমার বা আলোক সমানতা প্রদর্শন করে থাকে। আলোক সমানতা কিভাবে আসে সেটা হচ্ছে আমরা কিছুক্ষণ পর যখন গ্লুকোজ পড়বো বা ফ্রুক্টোজ পড়বো তখন এই বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তাহলে কার্বোহাইড্রেট হচ্ছে দানাদার, তন্তুময়, পাউডার জাতীয়, যেটা বললাম স্বাদে মিষ্টি হতে পারে, মিষ্টি না হতে পারে, পানিতে অধিকাংশ ক্ষেত্রে দ্রবণীয় নয় এবং কিছু ক্ষেত্রে দ্রবণীয় হতে পারে। এরা হচ্ছে কি করে তাপ প্রয়োগে অঙ্গারে পরিণত হয়, অ্যাসিডের সাথে বিক্রিয়া করে অ্যাস্টারে পরিণত হয় এবং সর্বশেষ হচ্ছে আলোক সমানতা এরা প্রদর্শন করে। এই হচ্ছে কার্বোহাইড্রেটের যেই বৈশিষ্ট্যগুলো গেল সেইগুলো। নেক্সট যেটা হচ্ছে কার্বোহাইড্রেটের কাজ। কার্বোহাইড্রেট কাজ বলতে পারো, জীবজগতে কার্বোহাইড্রেট গুরুত্ব বলতে পারো, এবং কাজ এবং গুরুত্ব টাইপের প্রশ্ন কিন্তু 4 মার্কের জন্য আসে। প্রোটিনের গুরুত্ব বা প্রোটিনের কাজ, লিপিডের গুরুত্ব, লিপিডের কাজ, এনজাইমের গুরুত্ব, এনজাইমের কাজ। এই প্রশ্নগুলো হচ্ছে অ্যাজ ইউজুয়ালি পরীক্ষার মধ্যে 4 মার্কের জন্য এসে থাকে, তো এটাও 4 মার্কের জন্য আসতে পারে, অথবা এমসিকিউ তো আছে আমাদের সাথে। কার্বোহাইড্রেট কাজের কথা যদি বলি, প্রথম কার্বোহাইড্রেট যেটা কাজ হচ্ছে সেটা হচ্ছে জীবের খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। জীব মানে কি, উদ্ভিদ যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাবারটা তৈরি করে সেটাও কিন্তু উদ্ভিদ নিজে ওইটাকে ব্যবহার করে, মাইটোকন্ড্রিয়ার মাধ্যমে শক্তি উৎপন্ন করে। আবার যে খাদ্যটা সঞ্চয় রাখে সেই খাদ্যটা আমরা খেয়ে, মানে অন্যান্য প্রাণী যারা আছে তারা খেয়ে হচ্ছে জীবন চালায়। অর্থাৎ পৃথিবীর খাদ্যের উৎস যদি বলি সেটা হচ্ছে এই কার্বোহাইড্রেট। লাইক স্টার্চ আছে, যারা আমরা আছি, আমরা ভাত খাই, ভাত, তারপর হচ্ছে রুটি, তারপর হচ্ছে যা যা আছে ডাল, অন্যান্য উপাদান, এগুলো সবই হচ্ছে স্টার্চ দ্বারা তৈরি। এবং উদ্ভিদের যে বডি, পাতা, লতা পাতা যেগুলো আছে এগুলো হচ্ছে সেলুলোজ দ্বারা তৈরি। এগুলো আবার তৃণভোজী প্রাণী যারা আছে, গরু, ছাগল, এরা হচ্ছে নর্মালি খেয়ে থাকে। তাহলে জীবের খাদ্যের উৎস হিসাবে কাজ করে, এটা হচ্ছে এক। 2 নম্বর পয়েন্ট হচ্ছে উদ্ভিদের সাপোর্টিং টিস্যু হিসাবে কাজ করে। উদ্ভিদের যে পুরো দেহটা আছে, বডিটা আছে, সেটা সাধারণত কার্বোহাইড্রেট দিয়ে তৈরি হয়। এবং ধারণা করা হয় উদ্ভিদের শুষ্ক ওজনের, এটা ইম্পর্টেন্ট পয়েন্ট, উদ্ভিদের শুষ্ক ওজনের 50 থেকে 80% হচ্ছে 50 থেকে 80% হচ্ছে কি কার্বোহাইড্রেট দ্বারা তৈরি। অর্থাৎ উদ্ভিদের সাপোর্টিং টিস্যু হিসাবে কাজ করে। যেহেতু আমাদের কঙ্কাল আছে, আমরা কঙ্কালের মাধ্যমে দেহের ভারটাকে বহন করতে পারি, উদ্ভিদের তো কঙ্কাল নাই, তাই উদ্ভিদের ওই কঙ্কাল হিসাবে এই সেলুলোজ অর্থাৎ কার্বোহাইড্রেটটাই সাধারণত কাজ করে থাকে। নেক্সট হচ্ছে জীবদেহের আমাদের যে আমরা ছোটবেলা থেকে যখন বড় হই আমরা জানি জৈব যৌগের প্রধান উপাদানই হচ্ছে কার্বন, এবং আমরা যে কার্বন পাই অর্থাৎ প্রাণী বা উদ্ভিদের কার্বনের প্রধান উৎস হচ্ছে কার্বোহাইড্রেট। আমরা খাবার থেকে কার্বোহাইড্রেট পাই বা অন্যান্য কোনো মাধ্যম থেকে আমরা কার্বোহাইড্রেট পেয়ে থাকি। যাই হোক না কেন, সেটা জীবদেহের উৎসের একমাত্র কার্বনের উৎস হচ্ছে এই কার্বোহাইড্রেট। নেক্সট হচ্ছে প্রাণীদের অস্থি সন্ধিতে লুব্রিকেন্টের মতো কাজ করে। আমাদের যে জয়েন্টগুলো আছে, হাতের জয়েন্ট, পায়ের জয়েন্ট, এই জয়েন্টগুলোর মধ্যে হচ্ছে কি হিসাবে কাজ করে, লুব্রিকেন্ট হিসাবে কাজ করে। অর্থাৎ আমরা অনেকে হয়তো ভাবতে পারি যেগুলোর মধ্যে হচ্ছে লিপিড থাকবে, যেগুলো যে হাত আমরা নাড়াচ্ছি বা হাত বাঁকাচ্ছি, সোজা করছি, এখানে কিন্তু শব্দ হচ্ছে না, সাউন্ড হচ্ছে না। হ্যাঁ, বয়স হয়ে গেলে সেটা হয়, সেটা আলাদা বিষয়, বাট এখন নর্মালি হচ্ছে না। তার মানে এখানে এমন কিছু তো একটা আছে, মানে নর্মালি অস্থির মাঝখানে তরুণ অস্থি থাকে, দুই অস্থির সংযোগস্থলে, সেখানে এই গ্লাইকোজেন থাকে, সেগুলো হচ্ছে লুব্রিকেন্টের মতো কাজ করে, এবং গ্লাইকোজেন হচ্ছে এক ধরনের কার্বোহাইড্রেটের মধ্যে পড়ে। এরপর হচ্ছে সালোক সংশ্লেষণের যে কেলভিন চক্র আছে, C3 চক্র, সেইটা পরিচালনা করতে হচ্ছে কার্বোহাইড্রেট কাজ করে।
রাইবোলোজ 1,5 বিসফসফেট কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে, ওইটার জন্য কার্বোহাইড্রেট প্রয়োজন আছে। এবং যে শ্বসন আছে সবাত শ্বসন, সে তার ক্রেবস চক্র পরিচালনার জন্য কার্বোহাইড্রেট প্রয়োজন হয়। নেক্সট যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে এনজাইম এবং কো এনজাইম তৈরিতে এই কার্বোহাইড্রেট সাহায্য করে। লাইক এনজাইম কো এনজাইম কি হতে পারে? এটিপি হতে পারে, এডিপি, এনএডিপি, NADPH প্লাস H প্লাস হতে পারে, আরো অনেক কিছু হতে পারে, কোএনজাইম হতে পারে। মানে এটিপি হচ্ছে এডিনোসিন ট্রাইফসফেট। এখানে এডিনোসিন যে ট্রাইফসফেট, এডিনোসিন জিনিসটা কি? এডিনোসিন হচ্ছে রাইবোজ সুগারের সাথে যখন হচ্ছে এডিনিন নামক নাইট্রোজেন বেস বা ক্ষার যুক্ত হয় তখন তাকে বলা হয় এডিনোসিন। তার সাথে একটা ফসফেট যুক্ত হলে মনোফসফেট, দুইটা হলে ডাইফসফেট, আর তিনটা হলে ট্রাইফসফেট, অর্থাৎ এটিপি এডিনোসিন ট্রাইফসফেট তৈরি হয়। এই এনজাইমগুলো তৈরি করতে বা কোএনজাইমগুলো তৈরি করতে সাধারণত সাহায্য করে। অ্যাকচুয়ালি এটিপি এনএডিপি এগুলো হচ্ছে কোএনজাইম। নিউক্লিক অ্যাসিডের গাঠনিক উপাদান হিসেবে কাজ করে। আমরা জানি ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড এবং রাইবোনিউক্লিক অ্যাসিড, অর্থাৎ ডিএনএ এবং আরএনএ। ডিঅক্সিরাইবো এবং রাইবোনিউক্লিয়, তার মানে এখানে কি ডিঅক্সিরাইবোজ আছে এবং রাইবোজ আছে, এবং ডিঅক্সিরাইবোজ এবং রাইবোজ হচ্ছে এক ধরনের পেন্টোজ সুগার। এটা নিয়ে আমরা একটু পরে আলোচনা করব। সেটা হচ্ছে নিউক্লিক অ্যাসিডের গাঠনিক উপাদান হিসেবে কাজ করে। অর্থাৎ এখানে যে ডিএনএ আছে প্লাস যে আরএনএ আছে, এই ডিএনএ আরএনএ তৈরি করতেও এই কার্বোহাইড্রেট সরাসরি ভূমিকা পালন করে। অর্থাৎ কার্বোহাইড্রেট না থাকলে ডিএনএ আরএনএ তৈরি হতো না। নেক্সট হচ্ছে লিপিড ও প্রোটিনের যে বিপাক, সেই লিপিড ও প্রোটিনের বিপাককেও এই কার্বোহাইড্রেট সাহায্য করে থাকে। ঠিক আছে, এরপরে হচ্ছে উদ্ভিদের কোষ প্রাচীরের প্রধান যে উৎস আছে সেলুলোজ। আমরা জানি উদ্ভিদের কোষ প্রাচীর মূলত সেলুলোজ দ্বারা গঠিত হয়। সেই সেলুলোজও এক ধরনের কার্বোহাইড্রেট। সহজ কথায় উদ্ভিদের কোষ প্রাচীর তৈরি করা হচ্ছে এই কার্বোহাইড্রেট তথা সেলুলোজ। প্রাণী, ছত্রাক ও ব্যাকটেরিয়ার যে গ্লাইকোজেন থাকে, আমরা যারা মানুষ আছি আমাদেরও দেহে কিন্তু সঞ্চিত খাদ্য যেটা আছে আমরা গ্লাইকোজেন আকারে রাখি। তো এই প্রাণী, ছত্রাক এবং ব্যাকটেরিয়ার যে সঞ্চিত খাদ্য আছে সেটাও সাধারণত গ্লাইকোজেন হিসেবে সঞ্চয় রাখা, কার্বোহাইড্রেট হিসেবে সঞ্চিত রাখতে পারে। আর লাস্ট হচ্ছে আমাদের যে খাদ্য, বস্ত্র, বাসস্থান, খাদ্যের জন্য হচ্ছে আমরা যে স্টার্চ যেটা বললাম, স্টার্চ, সেলুলোজ আছে এগুলো। বস্ত্রের জন্য হচ্ছে উদ্ভিদের যে সেলুলোজ ফাইবারগুলো আছে সেইগুলো থেকে সুতা উৎপন্ন হয়, সেই সুতা থেকে আমরা হচ্ছে কাপড় চোপড় তৈরি হয়ে থাকে। বাসস্থান, আমরা যে ঘরের আসবাবপত্র আছে বা সরাসরি কাঠ দিয়ে ঘর বানানো যায়, সেইগুলো কিন্তু এই কার্বোহাইড্রেটের উপর সরাসরি নির্ভর করে। তাহলে খাদ্যের উৎস, সাপোর্টিং টিস্যু, আমাদের দেহের কার্বনের উৎস, অস্থি সন্ধিতে লুব্রিকেন্ট হিসেবে কাজ করে, কেলভিন চক্র, ক্রেবস চক্র পরিচালনা করে, এনজাইম কোএনজাইম তৈরি করে, তারপরে নিউক্লিক অ্যাসিড এটা উৎপন্ন করে থাকে, লিপিড এবং প্রোটিন বিপাক করে, তারপরে হচ্ছে প্রাণীদের উদ্ভিদের যে কোষ প্রাচীর আছে তার গাঠনিক উপাদান হিসেবে কাজ করে, প্রাণী, ছত্রাক এবং ব্যাকটেরিয়া সঞ্চিত খাদ্য হিসেবে কাজ করে, এবং আমাদের খাদ্য, বস্ত্র, বাসস্থান এগুলো তৈরি করতেও কার্বোহাইড্রেট ব্যবহৃত হয়ে থাকে। আশা করি তোমরা এই কার্বোহাইড্রেট কাজটা বুঝেছো। এখন হচ্ছে কার্বোহাইড্রেট শ্রেণীবিন্যাস সম্পর্কে আমরা জানবো। কার্বোহাইড্রেটকে মূলত তিনটা ভাগে ভাগ করা যায়। কি কি সেই তিনটা ভাগ? সেটা হচ্ছে প্রথমে যে বিষয়টা হচ্ছে কার্বোহাইড্রেটকে তিনটা ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে স্বাদের উপর ভিত্তি করে, এক হচ্ছে বিজারণ ক্ষমতার উপর ভিত্তি করে, আরেক হচ্ছে আণবিক গঠনের উপর ভিত্তি করে। ঠিক আছে, এই তিনটা ভাগে কার্বোহাইড্রেটকে বিভাজিত করা যায়। প্রথমে আমরা যদি স্বাদের উপর ভিত্তি করে শ্রেণীবিন্যাস বলি, তাহলে স্বাদের উপর ভিত্তি করে কার্বোহাইড্রেটকে মূলত কয় ভাগে ভাগ করা যায়? কার্বোহাইড্রেটকে ভিত্তি করে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে সুগার, একটা হচ্ছে নন সুগার। এখন স্বাদের উপর ভিত্তি করে সুগার, নন সুগার আমরা বুঝতেই পারছি, সুগার মানে মিষ্টি, নন সুগার মানে মিষ্টি না, কথা বুঝো। এখন এই সুগার, নন সুগারের কথা যদি আমরা আরো ক্লিয়ারলি বলতে চাই তাহলে একটু কথা বুঝো। সেটা হচ্ছে এই সুগার কাকে বলা হয়? সুগার এবং নন সুগার পরস্পরের ফুললি বিপরীত ফাংশনালিটি বা বৈশিষ্ট্য। সুগার কি? যে স্বাদে মিষ্টি, পানিতে দ্রবণীয়, দানাদার হয়, তাকে সুগার বলা হয়। লাইক গ্লুকোজ, ফ্রুক্টোজ, এগুলো হচ্ছে সুক্রোজ, এগুলোকে সুগার বলা হয়। তাহলে সুগারের এক্সাম্পল কি? এটার এক্সাম্পল হচ্ছে গ্লুকোজ, ফ্রুক্টোজ, সুক্রোজ। এটার এক্সাম্পল হচ্ছে গ্লুকোজ, ফ্রুক্টোজ, সুক্রোজ, অর্থাৎ সুগারের এক্সাম্পল হচ্ছে এই তিনটা: স্বাদে মিষ্টি, দানাদার, পানি দ্রবণীয়। নন সুগার কি? স্বাদে মিষ্টি নয়, দানাদার নয়, পানি দ্রবণীয় নয়, ফুললি রিভার্স। তাহলে এই নন সুগারের যদি আমি এক্সাম্পল দিতে চাই তাহলে সেটা কি হবে? ঠিক আছে, এই নন সুগারের এক্সাম্পল যদি আসে তাহলে হচ্ছে
এটা আমি বলতে পারি, এটার এক্সাম্পল হচ্ছে স্টার্চ, স্টার্চ, তারপরে সেলুলোজ, সেলুলোজ এবং গ্লাইকোজেন, গ্লাইকোজেন, স্টার্চ, সেলুলোজ, গ্লাইকোজেন, এই তিনটা হচ্ছে সাধারণত নন সুগার, স্বাদে মিষ্টি না, পানিতে দ্রবণীয় নয়, দানাদার নয়। তাহলে এইগুলো হচ্ছে আমাদের সুগার এবং নন সুগার অর্থাৎ স্বাদের উপর ভিত্তি করে শ্রেণীবিন্যাস। দ্বিতীয় যে শ্রেণীবিন্যাসটা আছে এটা হচ্ছে বিজারণ ক্ষমতার উপর ভিত্তি করে শ্রেণীবিন্যাস। এই বিজারণ ক্ষমতার উপর ভিত্তি করে শ্রেণীবিন্যাস যদি বলতে চাই তাহলে কার্বোহাইড্রেট দুই প্রকার হয়, একটাকে বলা হয় রিডিউসিং সুগার, একটা হচ্ছে নন রিডিউসিং সুগার, মানে বিজারক চিনি, অবিজারক চিনি। এখন তোমরা বলতে পারো বিজারক চিনি জিনিসটা কি? বিজারক চিনি হচ্ছে যেই সকল কার্বোহাইড্রেটে মুক্ত এলডিহাইড গ্রুপ থাকবে অথবা মুক্ত কিটোন গ্রুপ থাকবে এবং ক্ষারীয় মাধ্যমকে বিজারিত করতে পারবে তাকে রিডিউসিং সুগার বলা হয়। যে ধরনের কার্বোহাইড্রেটে কি বললাম, স্বাদে মিষ্টি, যে ধরনের কার্বোহাইড্রেট হচ্ছে কি বললাম এটা, যে সে হচ্ছে মুক্ত এলডিহাইড বা মুক্ত কিটোন গ্রুপ থাকে, তারপরে হচ্ছে সে ক্ষারীয় মাধ্যমকে বিজারিত করতে পারে, তাকে রিডিউসিং সুগার বলা হয়। আর নন রিডিউসিং সুগার মানে কি, যার মধ্যে মুক্ত এলডিহাইড বা কিটোন গ্রুপ নেই, সে হচ্ছে কি করতে পারে না, সে হচ্ছে সাধারণত এই যে ক্ষারীয় যে মাধ্যমটা আছে সেটাকে বিজারিত করতে পারে না, তাকে নন রিডিউসিং সুগার বলা হয়। তাহলে রিডিউসিং সুগার কারা হয়? রিডিউসিং সুগার হচ্ছে সকল মনোস্যাকারাইড যারা একা একা অবস্থান করে, অর্থাৎ গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্লুকোজ, ফ্রুক্টোজ, এরা সবাই যা আছে তারা হচ্ছে কি রিডিউসিং সুগারের মধ্যে পড়ে। অর্থাৎ ট্রাইওজ, টেট্রোজ, হেক্সোজ, সেপ্টোজ, অক্টোজ, নোনোজ, ডেকোজ যা আছে সবই হচ্ছে এই রিডিউসিং সুগারের মধ্যে পড়ে, মনোস্যাকারাইড। আর মনোস্যাকারাইড ছাড়া নরমালি ডাইস্যাকারাইড, অলিগোস্যাকারাইড, পলিস্যাকারাইড যারা আছে তারা নন রিডিউসিং সুগার বলা হয়, মানে এর মধ্যে পড়ে, কারণ ওরা বন্ধনী অবস্থায় থাকায় এলডিহাইড বা কিটোন গ্রুপ এরা মুক্ত থাকে না, ফলে এদের নন রিডিউসিং সুগার বলা হয়। ঠিক আছে, এগুলো হচ্ছে বিজারণ ক্ষমতার উপর ভিত্তি করে শ্রেণীবিন্যাস। ঠিক আছে, অনেক সময় একটা প্রশ্ন আসে যে রিডিউসিং সুগার পরীক্ষা পদ্ধতি। আসলে রিডিউসিং সুগার পরীক্ষা পদ্ধতি করা হয়, একটা দ্রবণ আছে, এটার নাম হচ্ছে বেনিডিক্ট দ্রবণ। ঠিক আছে, এটার নাম কিউপ্রাস হাইড্রোক্সাইড। এই কিউপ্রাস হাইড্রোক্সাইড বা কিউপ্রিক হাইড্রোক্সাইড এই যৌগ দিয়ে সাধারণত এই রিডিউসিং সুগারটা হচ্ছে পরীক্ষা করা যায়। এগুলো হচ্ছে বিজারণ ক্ষমতার উপর ভিত্তি করে যে শ্রেণীবিন্যাসটা আছে সেই শ্রেণীবিন্যাসটা। ঠিক আছে, এটা ডান। এখন লাস্ট যেটা আছে আণবিক গঠনের উপর ভিত্তি করে শ্রেণীবিন্যাস, এটাই সবচেয়ে বড় এবং মোটামুটি আমাদের এই কার্বোহাইড্রেটের এখন যা আলোচনা আছে এই ক্লাসের মধ্যে আজকে তার সবই হচ্ছে এই আণবিক গঠনের উপর ভিত্তি করে। অর্থাৎ আণবিক গঠনের উপর ভিত্তি করে কার্বোহাইড্রেটকে 4 ভাগে ভাগ করা যায়: মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, অলিগোস্যাকারাইড এন্ড পলিস্যাকারাইড। ঠিক আছে, এই 4টা কি আমি একটু সহজ করে সংজ্ঞাগুলো প্রথমে বলে দিচ্ছি, পরে যখন পার্ট বাই পার্ট আসবো তখন আমরা এই সংজ্ঞাগুলো আবার বলবো। প্রথমে মনোস্যাকারাইড কাকে বলে একসাথে শুনো, 4টা সংজ্ঞা একসাথে মনে রাখা যাবে। মনোস্যাকারাইড যদি কোনো কার্বোহাইড্রেটকে আর্দ্র বিশ্লেষণ করলে আর কোনো সরল একক পাওয়া যায় না তাকে মনোস্যাকারাইড বলা হয়। আবার বলছি, যদি কোনো কার্বোহাইড্রেটকে আর্দ্র বিশ্লেষণ করলে আর যদি কোনো সরল একক পাওয়া না যায় তখন তাকে মনোস্যাকারাইড বলা হয়। 2 নম্বর হচ্ছে ডাইস্যাকারাইড। ডাইস্যাকারাইড কাকে বলা হয়? যদি কোনো কার্বোহাইড্রেটকে আর্দ্র বিশ্লেষণ করলে 2টা মনোস্যাকারাইড পাওয়া যায় তখন তাকে বলা হবে ডাইস্যাকারাইড। 3 নম্বর হচ্ছে অলিগোস্যাকারাইড। যদি কোনো কার্বোহাইড্রেটকে আর্দ্র বিশ্লেষণ করলে অর্থাৎ হাইড্রোলাইসিস করলে যদি 3টি থেকে 10টি মনোস্যাকারাইড উৎপন্ন হয় তখন তাকে বলা হয় অলিগোস্যাকারাইড। আর সর্বশেষ হচ্ছে পলিস্যাকারাইড, অর্থাৎ যদি কোনো কার্বোহাইড্রেটকে আর্দ্র বিশ্লেষণ করলে 10-এর অধিক মনোস্যাকারাইড উৎপন্ন হয় তখন তাকে বলা হয় পলিস্যাকারাইড। আর কোনো কিছু না পাওয়া গেলে আর্দ্র বিশ্লেষণের পর মনোস্যাকারাইড, যদি আর কোনো সরল একক না পাওয়া যায় বা কার্বোহাইড্রেট না পাওয়া যায়, 2টা মনোস্যাকারাইড পেলে ডাইস্যাকারাইড, 3 থেকে 10টা পেলে অলিগোস্যাকারাইড এবং 10-এর অধিক পেলে পলিস্যাকারাইড। তোমরা স্টেপ বাই স্টেপ বলবো। তাহলে প্রথমে আমাদের এই টপিকের মধ্যে এখন হচ্ছে এই মনোস্যাকারাইড নিয়ে হচ্ছে আমরা এখন ডিসকাশন করব। তাহলে এই মনোস্যাকারাইড নিয়ে যদি আমরা ডিসকাশন করি তাহলে সংজ্ঞা অলরেডি বললাম, আমি আরেকবার বলছি, যে কার্বোহাইড্রেটকে আর্দ্র বিশ্লেষণ করলে আর কোনো সরল কার্বোহাইড্রেট পাওয়া যায় না বা সরল কার্বোহাইড্রেটের একক পাওয়া যায় না তাকে মনোস্যাকারাইড বলা হয়।
ঠিক আছে। মনোস্যাকারাইড হচ্ছে রিডিউসিং সুগার, একটু আগে আমরা বলেছি রিডিউসিং সুগার বা বিজারক চিনি, কারণ এর মধ্যে মুক্ত হাইড্রোক্সিল গ্রুপ যুক্ত মুক্ত এলডিহাইড বা কিটোন গ্রুপ থাকে, অসংখ্য হাইড্রোক্সিল গ্রুপ যুক্ত এলডিহাইড বা কিটোন গ্রুপ থাকে। একটু পরে আমরা এটা স্ট্রাকচার রাখবো, তখন বুঝতে পারবা যে মুক্ত এলডিহাইড বা মুক্ত কিটোন গ্রুপটা কি, তাহলে আমরা একটা আইডিয়া পাবো। এই মনোস্যাকারাইডের একটা শর্ত আছে এবং একমাত্র শর্ত হচ্ছে, আমরা তো জানি মনোস্যাকারাইডের যে আণবিক সংকেত এটা হচ্ছে CnH2nOn, ঠিক আছে। এখানে n এর মান, এখানে যে n এর মান আছে এটা 3 থেকে 10 পর্যন্ত হতে পারে, অর্থাৎ এখানে যে n এর মান আছে এই n এর মান হচ্ছে 3 থেকে 10 পর্যন্ত সর্বোচ্চ হতে পারে। মানে আরো সহজ করে যদি বলতে চাই, কার্বনের সংখ্যা ন্যূনতম 3 থেকে সর্বোচ্চ কি হতে পারে 10 হতে পারে। অর্থাৎ কার্বন যদি 3 হয় তাহলে C3H কি হবে, ডাবল হবে, H6O কি হবে, 3 হবে। এটাকে বলা হয় ট্রায়োস, ঠিক আছে। মানে 3 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইড হলে ট্রায়োস, 4 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইড হলে টেট্রোস, 5 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইড হলে পেন্টোস, হেক্সোস, হেপ্টোস, অক্টোস, নোনোস, ডেকোস। অর্থাৎ 3 কার্বন বিশিষ্ট হলে এটার নাম হচ্ছে ট্রায়োস, রাইট। এরপরে C4H8O4 এটা হচ্ছে কি টেট্রোস। এরপরে হচ্ছে কি C5H10O5 এটা হচ্ছে কি পেন্টোস। এরপরে C6H12O6, ঠিক আছে, এটা হচ্ছে কি হেক্সোস। তো এই যে আমাদের যে গাঠনিক যে আণবিক যে গঠনটা আছে সেইটারই হচ্ছে ট্রায়োস, টেট্রোস, হেপ্টোস এগুলো আছে। আমরা এখন এই যে মনোস্যাকারাইডের যে ডিভিশনগুলো আছে, যে পার্টগুলো আছে সেটা নিয়ে আলোচনা করব, ঠিক আছে, এবং এদের গাঠনিক সংকেত নিয়ে বলবো। তাহলে প্রথম যেটা আমরা বলবো, মানে আমরা আমাদের বইয়ের মধ্যে ট্রায়োস থেকে হেপ্টোস পর্যন্ত, অক্টোস ন্যানোসও হয় বাট ওইগুলো দেওয়া নাই, তাহলে আমরাও সেই হেপ্টোস পর্যন্ত আলোচনা করব। ট্রায়োস কেন? কারণ 2 বা 1 যদি কার্বন হয় তাহলে সেটা কি হবে, অ্যাটলিস্ট কার্বোহাইড্রেট হবে না। কার্বোহাইড্রেট হওয়ার জন্য ন্যূনতম কার্বনের সংখ্যা 3টা হতে হবে, তাহলে 3টা কার্বন হলে ট্রায়োস হবে। তাহলে ফার্স্ট যে আমরা মনোস্যাকারাইডের শ্রেণী বিন্যাসটা নিয়ে আলোচনা করব, তাহলে 1 নাম্বার হচ্ছে কি, 1 নাম্বার হচ্ছে ট্রায়োস। এর সংকেত কি হবে, C3, একটু আগে আমরা লিখেছিলাম C3H6O3, এটা হচ্ছে কি ট্রায়োস। তাহলে আমরা বলতে পারি ট্রায়োস কাকে বলা হয়? 3 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইডকে ট্রায়োস বলে। 4টা কার্বন হলে 4 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইডকে টেট্রোস, 5 কার্বন মনোস্যাকারাইডকে পেন্টোস, 6 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইডকে হেক্সোস, 7 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইডকে হেপ্টোস। এইভাবেই সংজ্ঞা বলতে হবে, এইভাবেই দেওয়া আছে বইয়ের মধ্যে, আমাদের এর বাইরে কঠিন করে বলার কোনো প্রয়োজন নাই। তাহলে ট্রায়োস কাকে বলা হয়? 3 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইডকে বলা হয় ট্রায়োস। অবশ্যই ট্রায়োস যেহেতু মনোস্যাকারাইডের মধ্যে পড়ে, এটিও একটি রিডিউসিং সুগার অর্থাৎ বিজারক চিনি, ঠিক আছে। ট্রায়োজের দুটো এক্সাম্পল আছে, একটা নাম হচ্ছে গ্লিসারলডিহাইড আর একটা নাম হচ্ছে ডাইহাইড্রোক্সি এসিটন ফসফেট বা ডাইহাইড্রোক্সি এসিটন ফসফেট, দরকার নেই, ডাইহাইড্রোক্সি এসিটন। তাহলে এক্সাম্পল দুইটা কি কি আছে? এক্সাম্পল দুইটা হচ্ছে, একটা হচ্ছে গ্লিসারলডিহাইড, একটা হচ্ছে গ্লিসারলডিহাইড, একটা হচ্ছে গ্লিসারলডিহাইড আর একটা হচ্ছে ডাইহাইড্রোক্সি এসিটন। ডাইহাইড্রোক্সি এসিটন। এখন এই যে ডাইহাইড্রোক্সি এসিটনের কথা বললাম, গ্লিসারলডিহাইড বললাম, এই গ্লিসারলডিহাইডের মধ্যে একটা এলডিহাইড গ্রুপ আছে আর ডাইহাইড্রোক্সি এসিটনের মধ্যে একটা কিটোন গ্রুপ আছে। দ্যাটস ওয়াই ইটস কল্ড, মানে গ্লিসারলডিহাইডকে বলা হয় অ্যালডোস সুগার এবং ডাইহাইড্রোক্সি এসিটনকে বলা হয় কি কিটোস সুগার। এখন যেহেতু ট্রায়োস মানে কার্বন হবে কয়টা? 3টা। তাহলে আমরা একটু স্ট্রাকচারটা দেখি, কার্বন 1, কার্বন 2, কার্বন 3, ঠিক আছে। ডাইহাইড্রোক্সি এসিটন এটাও যেহেতু ট্রায়োস, তার মানে এটার মধ্যেও কার্বন সংখ্যা কয়টা হবে? 3টা, কার্বন 1, কার্বন 2, কার্বন 3, রাইট। আমরা কার্বন 3টা হোক, 4টা হোক, 5টা হোক, নিয়মটা বুঝো যে তোমরা কিভাবে এই স্ট্রাকচারগুলো লিখতে হয়, নিয়মটা বুঝো, তাহলে তুমি যে কোনো স্ট্রাকচার লিখতে পারবা।
ঠিক আছে, মনে রাখবা এটা অ্যালডোস সুগার হোক কি কিটোজ সুগার হোক, অর্থাৎ কার্বোহাইড্রেট হলে সর্বশেষ যে কার্বনটা আছে, আমি ধরলাম এটা 1, এটা 2, এটা 3, আমি ধরে নিলাম জাস্ট আমি ধরলাম হচ্ছে এটা 1, এটা 2 আর এটা হচ্ছে 3, আমি জাস্ট সুবিধার জন্য নিয়ে নিলাম এটা 1, এটা 2 আর এটা হচ্ছে 3, ঠিক আছে, আমি সুবিধার জন্য নিলাম। ওকে, এই যে আমি চাই নিচ থেকেও 1, 2, 3 নিতে পারি, সমস্যা নাই। এটা অ্যালডোজ হোক কি কিটোজ হোক, মনে রাখবা সবসময় কার্বোহাইড্রেটের লাস্ট যে কার্বনটা থাকবে সেটার মধ্যে CH2OH এই যৌগটা বসবে কনস্ট্যান্ট, মাথায় ভালো করে নিয়ে নাও। কার্বন লাস্ট কার্বনে কি বসবে? CH2OH, CH2H, ঠিক আছে। তো এটা তো অ্যালডোস সুগার যদি হয় তার 1 নং কার্বনে কি হবে? একটা অ্যালডিহাইড গ্রুপ থাকবে CHO। তুমি চাইলে এটাকে এইভাবে লিখে এখানে H দিতে পারো, এখানে ডাবল বন্ড দিয়ে O দিতে পারো, এভাবে লিখতে পারো, দরকার নেই, আমরা সরাসরি ভাবে লিখে নিলাম, ঠিক আছে। আর যেহেতু এটা অ্যালডোস মানে CHO, এবং বাকি যে মাঝখানে দ্বিতীয় কার্বনটা থাকবে তার ডান পাশে হাইড্রোক্সিল গ্রুপ এবং বাম পাশে হচ্ছে হাইড্রোজেন যুক্ত করে দিলেই আমাদের হয়ে গেল গ্লিসারিলডিহাইডের, এটাকে বলা হয় চেইন স্ট্রাকচার, চেইনের মতো দেখতে, তো দ্যাটস হোয়াই ইটস কল্ড চেইন স্ট্রাকচার। কিটোজের ক্ষেত্রে কি হয় বললাম তো, অ্যালডোজ হোক কি কিটোজ হোক লাস্ট কার্বনে কি হয়? CH2H। আর অ্যালডোজের ক্ষেত্রে হয় ফার্স্ট কার্বনে CHO অর্থাৎ অ্যালডিহাইড গ্রুপ, আর কিটোজের ক্ষেত্রে কি হয়? লাস্ট কার্বন এবং ফার্স্ট কার্বন দুই কার্বনের মধ্যেই CH2OH কি হবে? CH2OH। তার মানে কি? তার মানে হচ্ছে কিটোজ সুগারের মধ্যে 1 নং এবং লাস্ট যদি 5টা কার্বন থাকে তাহলে 1 আর 5, 3টা কার্বন থাকলে 1 3, 4 কার্বন থাকলে 1 4, প্রথমটা এবং লাস্ট কার্বনের মধ্যে CH2OH হবে, আর দ্বিতীয় যে কার্বনটা আছে তার মধ্যে একটা কিটোন গ্রুপ হবে অর্থাৎ CO। তাহলে এই হয়ে গেল আমাদের গ্লিসারিলডিহাইডের সংকেত, এই হলো ডাইহাইড্রোক্সি এসিটোনের সংকেত। যদি এটা 4টা কার্বন হতো তাহলে কি হতো একটু পরে দেখাচ্ছি। তাহলে ক্লিয়ার? 3 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইড ট্রায়োস, এটা একটি রিডিউসিং সুগার, এর উদাহরণ হচ্ছে গ্লিসারিলডিহাইড, ডাইহাইড্রোক্সি এসিটোন। গ্লিসারিলডিহাইডের মধ্যে কি আছে? একটি অ্যালডোস সুগার আছে, অ্যালডিহাইড থাকে, এটি অ্যালডোস সুগার, এটার মধ্যে কিটোন থাকে হচ্ছে কিটোজ সুগার। দেন আমরা দুটো স্ট্রাকচার রেখে নিলাম। এখন যদি আমরা ট্রায়োস বললাম, আমরা যদি এখন টেট্রোস বলি তাহলে কি হবে? আমরা যদি এখন টেট্রোস বলি অর্থাৎ 2 নাম্বার হচ্ছে আমরা যদি বলি টেট্রোস, তাহলে টেট্রোস কি হবে? 4 C4H8O4, রাইট? এই হলো টেট্রোস। এখন এই টেট্রোস একে বলা হয় সেম আমাদের আগের ঘটনা, অর্থাৎ 4 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইডকে বলা হয় কি? ঠিক আছে, টেট্রোস। এখন এই 4 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইডকে তো আমরা বললামই যে টেট্রোস বলা হয়, এবং টেট্রোসের মধ্যেও অ্যালডিহাইড এবং কিটোন গ্রুপ আছে, অর্থাৎ এর দুটো এক্সাম্পল আছে। এর দুটো এক্সাম্পল যদি আমরা লিখতে চাই, একটা নাম হচ্ছে ইরিথ্রোস, যেটা একটা অ্যালডোস সুগার, এবং একটা হচ্ছে ইরিথ্রোলোস, দুটা, এটা হচ্ছে অ্যালডোস সুগার, কিটোজ সুগার। তাহলে এখন যদি আমরা এটা তৈরি করতে যাই তাহলে কি হবে? যেটা 4 কার্বন বিশিষ্ট এটা, তাহলে 4টা কার্বন দিব, 1 2 3 4, রাইট? ওখানে কয়টা দিব? 4টা কার্বন দিব, 1 2 3 4। আমরা একটু আগে রুলস কি পড়েছিলাম, রুলের মধ্যে বলছিলাম যে অ্যালডোস সুগার যদি হয় লাস্ট কার্বন যেটা তার মধ্যে কি হবে? CH2OH, তাহলে এখানে কি হবে? CH2OH, এবং কিটোজের ক্ষেত্রে লাস্ট কার্বনে কি হবে? CH2OH। অ্যালডোজের 1 নং কার্বনে কি হয়? একটা অ্যালডিহাইড গ্রুপ হয় CHO, আর বাকি যা আছে তা এক পাশে OH, ডান পাশে OH হবে, এবং বাম পাশে হচ্ছে হাইড্রোজেন যুক্ত হবে। এটা হয়ে গেল। তার মানে এটাই হচ্ছে এরিথ্রোজের। আর কিটোজের ক্ষেত্রে মনে আছে লাস্ট কার্বন এবং ফার্স্ট কার্বন, এই দুইটা কার্বনের মধ্যে CH2OH হয়। লাস্ট কার্বনে CH2 তো OH তোমরা দিয়ে রাখছি, তাহলে ফার্স্ট কার্বন CH2OH হবে, আর সেকেন্ড কার্বন সবসময় কি হবে? একটা কিটোন গ্রুপ যুক্ত হবে, তাহলে CO।
তাহলে বাদ থাকলো কয়টা মাঝখানে? একটা কার্বন। সেম, ডান পাশে হাইড্রোক্সিল গ্রুপ আর বাম পাশে একটা হাইড্রোজেন যুক্ত করে দিলে হয়ে গেল। যদি 4টা ও 5টা হতো তাহলে মাঝখানের 3 ও 4 নাম্বার কার্বনে কি হতো? ডান পাশে 2টা OH হতো, বাম পাশে 2টা H হতো। ফার্স্ট, আবার বলছি, কিটোজ সুগারের ক্ষেত্রে ফার্স্ট এবং লাস্ট কার্বনে CH2H, 2 নাম্বার কার্বনে একটা কিটোন যে গ্রুপ সেটা, আর বাকি যেগুলো থাকবে সেগুলো এক পাশে হাইড্রোক্সিল গ্রুপ, এক পাশে হাইড্রোজেন। আর অ্যালডোজের ক্ষেত্রে শুধুমাত্র লাস্টেরটা CH2H, ফার্স্ট কার্বন থাকবে একটা অ্যালডোজ গ্রুপ, এরপরে বাকি যে কার্বনগুলো থাকবে এক পাশে হাইড্রোক্সিল গ্রুপ আর এক পাশে হাইড্রোজেন যুক্ত করে দিলে হয়ে গেল। এগুলো তো আমাদের টেট্রোস। টেট্রোসের পরে যদি আমরা এখন বলি হচ্ছে পেন্টোস, অর্থাৎ 5 কার্বন বিশিষ্ট, যদি আমি এখন ধরি 3, এটা হচ্ছে পেন্টোস। পেন্টোস কি হবে? C5H10O5, এই হচ্ছে আমাদের কি পেন্টোস। 5 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইডকে পেন্টোস বলে। সংজ্ঞা আমার মনে হয় আর নতুন করে বলার কিছু নাই। 5 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইডকে পেন্টোস বলা হয় এবং এই পেন্টোজের C5H10O5 তো সংখ্যা জানি। এর এক্সাম্পল আছে অনেকগুলো: রাইবোস, ডিঅক্সিরাইবোস, জাইলুলোজ, জাইলোজ, রাইবোলোজ, অনেকগুলো আছে। বাট আমাদের দরকার হচ্ছে মেইনলি 2টা, সেটা হচ্ছে রাইবোস এবং ডিঅক্সিরাইবোস। তাহলে আমাদের দরকার হচ্ছে কি? আমাদের দরকার হচ্ছে রাইবোস, রাইবোস এবং দরকার হচ্ছে ডিঅক্সিরাইবোস। এই 2টা উপাদান ধরি, আমাদের এই 2টা রিয়া বানাবো। তো আমি এখানে রাইবোস এবং ডিঅক্সিরাইবোসের মাঝখানে একটা নরমালি টান দিয়ে রাখি, আমরা 2টাকে জাস্ট ডিফারেন্সিয়েট করার জন্য। ঠিক আছে, ওকে, ঠিক আছে। এই হচ্ছে রাইবোস এবং ডিঅক্সিরাইবোস, এই পাশে রাইবোস, এই পাশে ডিঅক্সিরাইবোস দিলাম। এখন এই রাইবোস কি? সেম 5 কার্বন বিশিষ্ট যে মনোস্যাকারাইড আছে সেটাই রাইবোস এবং রাইবোসের সংকেত এটাই C5H10O5। রাইবোস হচ্ছে একটি অ্যালডোস সুগার এবং ডিঅক্সিরাইবোস একটা অ্যালডোস সুগার। আমি রাইবোসের কথা বলছি। রাইবোস হচ্ছে কি? একটি অ্যালডোস সুগার। ঠিক আছে, তাই রাইবোসেরকে অপর ভাষায় বা এর অপর নাম বলতে পারি অ্যালডো হেপ্টোজও বলতে পারি, যেহেতু হেপ্টোস সুগার প্লাস অ্যালডোস, তাই এর নাম হচ্ছে অ্যালডো হেপ্টোস। ঠিক আছে, 95 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই রাইবোসকে যদি আমরা এই সেলের সাথে বিক্রিয়া করি তাহলে ফারফিউরাল একটা অ্যাসিড আছে, ফারফিউরাল অ্যাসিড উৎপন্ন হয়। তাহলে কি বললাম? রাইবোস এটা পেন্টোস সুগার, আণবিক সংকেত হচ্ছে C5H10O5, এটি একটি অ্যালডোস সুগার, এর জন্য অ্যালডো হেপ্টোজ বলা হয়। 95 ডিগ্রি সেলসিয়াস এটা এই সেলের সাথে বিক্রিয়া করে ফারফিউরাল অ্যাসিড উৎপন্ন করে। ঠিক আছে, এরপর হচ্ছে রাইবোস সাধারণত কার সাথে প্রথমে পিউরিন বা পাইরিমিডিন অর্থাৎ এডিনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন এই নাইট্রোজেন বেসগুলোর সাথে যুক্ত হয়ে তৈরি করে নিউক্লিওসাইড, আর নিউক্লিওসাইডের সাথে অজৈব ফসফেট যুক্ত হয়ে তৈরি করে নিউক্লিওটাইড। এটা আমরা চ্যাপ্টার 1 কোষ যে কোষ ও কোষের গঠন এই অধ্যায়টার মধ্যে এই বিষয় নিয়ে মোটামুটি আলোচনা আছে। তাহলে রাইবোস যদি আসে বা ডিঅক্সিরাইবোস যদি পরীক্ষার মধ্যে আসে যে পেন্টোস সুগার সম্পর্কে লেখো অথবা রাইবোস বা ডিঅক্সিরাইবোসের পার্থক্য লেখো, এটা আসতে পারে। রিং স্ট্রাকচার বা চেইন স্ট্রাকচার যেতে পারে। চেইন স্ট্রাকচার কি, রিং স্ট্রাকচার কি? রিং স্ট্রাকচার একটু আগে আমরা চেইনটা দেখেছি, রিংটা আমি এখন দেখাবো রাইবোস আর ডিঅক্সিরাইবোসের ক্ষেত্রে, কারণ এই 5 কার্বন অর্থাৎ পেন্টোস থেকেই এই রিং স্ট্রাকচারটা শুরু হয়। তাহলে এগুলো রাইবোস নিয়ে কথা। এখন রাইবোসের 2টা সংকেত আছে, একটা হচ্ছে চেইন স্ট্রাকচার, একটা হচ্ছে রিং স্ট্রাকচার। চেইন স্ট্রাকচার কি? ওই যে আমাদের কার্বন কয়টা? 1, কার্বনের সংখ্যা হচ্ছে, আমরা কথা বলতে পারি, আচ্ছা, কার্বনের সংখ্যা হচ্ছে 1, 2, 3, 4, 5, রাইট? কার্বনের সংখ্যা হচ্ছে এই 5টা। তাহলে আমরা জানি কি এটা যেহেতু অ্যালডোস সুগার, তাহলে লাস্ট কার্বনে কি হবে? CH2OH, চোখ বন্ধ করে, আর ফার্স্ট কার্বনে CHO। আর বাকি যে কার্বনগুলো আছে এই বাকি কার্বনগুলোর মধ্যে ডান পাশে হাইড্রোক্সিল গ্রুপ প্রত্যেকটা আমরা অ্যাড করে দিচ্ছি, আর বাম পাশে হচ্ছে প্রত্যেকটার হাইড্রোজেনকে আমরা অ্যাড করে দিচ্ছি। এই হয়ে গেল আমাদের, এটাই রাইবোসের চেইন স্ট্রাকচার। এখন রাইবোসের রিং স্ট্রাকচার সম্পর্কে আমরা জানি।
আসলে রিং স্ট্রাকচার আছে আমাদের দুই ধরনের, আমি তোমাদেরকে এই পাশে একটু দেখাচ্ছি, পরে মুছে আবার নিয়ে বেশ আসবো। রিং স্ট্রাকচার অ্যাকচুয়ালি তো দুই প্রকার আছে। এক ধরনের রিং স্ট্রাকচার হচ্ছে এরকম, এক ধরনের রিং স্ট্রাকচার হচ্ছে এরকম, এক ধরনের রিং স্ট্রাকচার হচ্ছে এরকম, আরেক ধরনের রিং স্ট্রাকচার হচ্ছে এরকম, এরকম। এই যে দেখো এরকম রিং স্ট্রাকচার এবং চেইন স্ট্রাকচার। এখানে দেখো তো, এখানে দেখো এই যে রিং স্ট্রাকচার আছে এর মধ্যে কোনা কয়টা আছে? এই একটা কোনা, দুইটা কোনা, তিনটা কোনা, চারটা কোনা, রাইট? আর এই স্ট্রাকচারের মধ্যে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। আমরা কনফিউজ অনেকে হয়ে যাই গ্লুকোজ বা ফ্রুক্টোজ লেখার সময় যে কোন স্ট্রাকচারটা হচ্ছে আমরা পরীক্ষার মধ্যে লিখবো গ্লুকোজ, ফ্রুক্টোজ বা রাইবোজ, ডিঅক্সি রাইবোজ আসলে। যে কার্বনের সাথে CH2OH আছে, CH2OH এই কার্বনটা বাদ দিয়ে গুনবা। তাহলে যদি আমি CH2OH এই কার্বনটা বাদ দেই তাহলে অবশিষ্ট কার্বন থাকে কয়টা? চারটা। যদি এরকম হয় তাহলে যার চারটা প্রান্ত আছে সেইটা হবে তার রিং স্ট্রাকচার। দেখো এটার মধ্যে কয়টা আছে? চারটা প্রান্ত। এখানে CH2OH বাদ দিলে কয়টা থাকে? চারটা কার্বন থাকে, কারণ CH2OH সবসময় রিং এর কি হয়? বাইরের দিকে অবস্থান করে, বাইরে অবস্থান বসে। যদি এখানে কার্বন আমি 6টা দিতাম, কথা বুঝো, গ্লুকোজ যদি হতো তাহলে CH2OH একটা বাদ যেত, অবশিষ্ট থাকতো 5টা কার্বন, তখন গ্লুকোজ হলে স্ট্রাকচার হতো এই পাশেরটা। কথাটা কেন বুঝতে পেরেছি? তাহলে আমি যদি এখন এই পাশে লিখি যে এইটার রিং স্ট্রাকচার বা এইটার রিং স্ট্রাকচারটা, তাহলে কোনটা হবে? আমরা জানি এটা হবে। তাহলে আমরা যদি আঁকতে যাই তাহলে এখানে একটা অক্সিজেন মানে 1 নং, এই যে 1 নং এবং এই 4 নং, এই 1 নং 4 নং এর এটা কি করবে? একটা বন্ধনী তৈরি করবে। যখনই বন্ধনী তৈরি করবে তখন 1 নং আর 4 নং কার্বন কাছাকাছি চলে আসবে এবং এই যে হাইড্রোক্সিল গ্রুপটা আছে, এই যে এইগুলো এরা হচ্ছে পরস্পর যুক্ত হয়ে একটা অক্সিজেন ব্রিজ বা সেতু তৈরি করবে। তাহলে এখানে এই হচ্ছে এরকম একটা স্ট্রাকচার, দেন এখানে কার্বন একটা, কার্বন দুইটা, এখানে কার্বন তিনটা, এখানে কার্বন চারটা এবং মাঝখানে একটা আমাদের বন্ধনী হয়ে গেল। ঠিক আছে, এখন জাস্ট আমরা প্রত্যেকটার দুটা করে হাত বের করে দিই, তাহলে আমাদের যৌগটা মোটামুটি তৈরি হয়ে যাবে। এখন জাস্ট এগুলো বসাই দেব। আমি ধরলাম এইটা 1 নং কার্বন, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা 3, এটা 4, ঠিক আছে। আরেকটা হচ্ছে উপরে 5, ওটা আমি দেখাচ্ছি। তাহলে 1 নং কার্বনে আমরা জানি সবসময় লাস্ট কার্বনে কি হয়? CH2S, এটা লাস্ট কার্বন, এর সাথে কি যুক্ত হবে? CH2OH, এই CH2OH যুক্ত হয়ে গেছে। আর 1 নং কার্বনে যা যা আছে আমরা সেই জিনিসগুলো এখানে অ্যাড করে দিব। তাহলে এখানে থাকবে OH, এখানে H, এখানে OH, এখানে H, এখানে OH, এখানে H আর এখানে H, তারপরে হচ্ছে CH2OH। এই দেখো এটা হয়ে গেল আমাদের, এটা হচ্ছে চেইন স্ট্রাকচার আর এটা হচ্ছে রিং স্ট্রাকচার। রাইবোজের চেইন স্ট্রাকচার, রাইবোজের রিং স্ট্রাকচার। ঠিক আছে, তাহলে আশা করি রাইবোজ সম্পর্কে তোমাদের মোটামুটি একটা আইডিয়া এসেছে। ডিঅক্সি রাইবোজের ক্ষেত্রে তাহলে কি হবে? আমি একটু এখানে মুছে নিই যে আগের কথাগুলো লিখছিলাম, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। ওকে ওকে, এখন ডিঅক্সি রাইবোজের ক্ষেত্রে যদি আমরা এখানে আঁকতে চাই তাহলে ডিঅক্সি রাইবোজকে ডিঅক্সি রাইবোজ বলা হয় কেন, অথবা ডিঅক্সি রাইবোজ বলতে কি বুঝো? ডিঅক্সি রাইবোজের সংকেতটা কিন্তু একটু ডিফারেন্ট, কারণ এর সংকেতটা হচ্ছে C5H10O4। কেন এই O4 হয়? কারণ এর 2 নং কার্বনে একটা অক্সিজেনের ঘাড়ি থাকে, দ্যাটস ওয়াই ইটস কল্ড ডিঅক্সিরাইবোজ। এখানে ডি মানে 2 বোঝানো হচ্ছে। তো ডিঅক্সিরাইবোজের ক্ষেত্রে দুইটা কি থাকে? 2 নং কার্বনে একটা অক্সিজেনের ডেফিসিয়েন্ট থাকে। এখন যদি এটা রিং স্ট্রাকচার, চেইন স্ট্রাকচার দিই আমরা, তাহলে কার্বন কয়টা? 5টা, 1 2 3 4 5, 5টা কার্বন আছে। লাস্ট কার্বনে কি হবে? CH2OH। 1 নং কার্বনে কি হবে? CHO। তারপর প্রত্যেকটার কি হবে? দুইটা করে আমরা হাত বের করে দিলাম। ঠিক আছে, আমরা বলেছিলাম কি 2 নং কার্বনে একটা অক্সিজেনে কি আছে? ল্যাকিংস আছে। এখানে দেখো 2 নং কার্বনে কি আছে? OH আছে। এখানে OH এর পরিবর্তে শুধুমাত্র কি হবে? H হবে, অক্সিজেন থাকবে না। এই পাশেও H, এই পাশেও H, আর বাকি যেগুলো আছে 3 নং 4 কার্বন, তার মধ্যে তো OH এক পাশে বসবে, H এক পাশে বসবে। তাহলে এটা হচ্ছে ডিঅক্সিরাইবোজের চেইন স্ট্রাকচার
ঠিক আছে। আর এখন যদি আমরা ডিঅক্সিরাইবোজের রিং স্ট্রাকচার আঁকি তাহলে কিভাবে হবে? তাহলে সেম আগের মতোই আমরা অক্সিজেন একটা বন্ধনী দিলাম এই পাশে এবং এই পাশে দুইটা হাত বের করলাম, এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, এখান থেকে একটা কার্বন, এখান থেকে একটা কার্বন, রাইট? ঠিক আছে, এখান থেকে একটা কার্বন, এটার মাঝখানে বন্ধনী তৈরি করে দিলাম। এখন জাস্ট প্রত্যেকটার আমরা উপরে এবং নিচে দুইটা করে হাত বের করব, তাহলে আমাদের ঘটনা হয়ে গেছে। তাহলে আমাদের জানি কি লাস্ট কার্বনে কি বসে? CH2OH। আমি এটাকে 1 নং কার্বন ধরে তারপর এটাকে লাস্ট কার্বন ধরছি। দেখো 5টাই কিন্তু কার্বন আছে টোটাল। এখন জাস্ট আমরা বসাই দিব, তাহলে কি হবে? এখানে H, এখানে OH, এখানে হচ্ছে H, এটা 2 নং কার্বনে কি থাকবে? দেখো এখানে 2 নং কার্বনে কি আছে? হাইড্রোক্সিল গ্রুপ আছে, কিন্তু সেখানে 2 নং কার্বনে হাইড্রোক্সিল গ্রুপের পরিবর্তে একটা হাইড্রোজেন থাকবে। এখানে OH, এখানে H, এখানে H, আর উপরে CH2OH আছে। তাহলে এটাকে বলা হবে ডিঅক্সিরাইবোজের রিং স্ট্রাকচার। ঠিক আছে, ডিঅক্সিরাইবোজের রিং স্ট্রাকচার হয়ে গেল। তাহলে এই হচ্ছে পেন্টোজ সুগারের রাইবোজ এবং ডিঅক্সিরাইবোজ। আরেকটা আছে রাইবোলোজ, সম্পর্কে আমাদের বই একটু বলা আছে, ওটার মধ্যে কিটোজ গ্রুপ আছে, তাই ওই রাইবোলোজকে আমরা কিটো হেপ্টোজও বলতে পারি। অ্যালডোজ হলে অ্যালডো হেপ্টোজ, কিটোজ গ্রুপ হলে বা কিটোন হলে কিটো হেপ্টোজ আমরা বলতে পারি। তাহলে এগুলো হচ্ছে পেন্টোজ নিয়ে মোটামুটি আমাদের যতগুলো আলোচনা ছিল। ঠিক আছে, এখন আমরা নেক্সট যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে আমরা আলোচনা করব হচ্ছে হেক্সোস। ঠিক আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ এবং পরীক্ষার মধ্যে এই হেক্সোস থেকে প্রশ্ন আসে। তাহলে আমরা আলোচনা করব হচ্ছে হেক্সোস সুগার নিয়ে, অর্থাৎ তাহলে এটা কি হবে? 3টা আলোচনা করছি, তাহলে এটা হবে 4 নাম্বার, এটা হবে হেক্সোস। হেক্সোস, রাইট? এই হেক্সোস নিয়ে যদি এখন আমরা বলতে চাই তাহলে হেক্সোস ওকে, হেক্সোস আমরা জানি হেক্সোসের সংকেত কি হবে? C6H12O6, অর্থাৎ 6 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইডকে কি বলা হয়? হেক্সোস বলা হয়। তাহলে আমরা আগের মতোই আর কি কাহিনী। এখন হেক্সোসের এক্সাম্পল কি? গ্লুকোজ, ফ্রুক্টোজ, আবার গ্যালাক্টোজ নামে একটা যৌগ আছে, এটা গ্লুকোজ এবং ফ্রুক্টোজের নাম আমরা সবাই শুনেছি। এই গ্লুকোজ ফ্রুক্টোজটা আপাতত আমরা যাবো, কারণ এই গ্লুকোজ ফ্রুক্টোজ নিয়ে হচ্ছে আমাদের এখানে যত কাহিনী আছে। তাহলে প্রথম আমরা আলোচনা করব হচ্ছে গ্লুকোজ নিয়ে। ঠিক আছে, গ্লুকোজ নিয়ে যদি আমরা আলোচনা করতে যাই তাহলে একটা কথা সিম্পলি বুঝো, গ্লুকোজ কাকে বলা হয়? ওই সেম 6 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইডকেই গ্লুকোজ বলা হয়, যার সাধারণ সংকেত হচ্ছে C6H12O6। সেম এটাই কিন্তু গ্লুকোজ নিয়ে আলোচনা আমাদের। এখন পরীক্ষার মধ্যে একটা জিনিস আছে, হচ্ছে ইম্পর্টেন্ট একটা পয়েন্ট আছে, এমসিকিউর জন্য এটা বেশি আসে, যে আমরা যে আঙ্গুর খাইয়াছেন, আঙ্গুর, এই আঙ্গুরের রসের মধ্যে 12% থেকে 30% পর্যন্ত হচ্ছে এই গ্লুকোজ থাকে। 12% থেকে 30% পর্যন্ত গ্লুকোজ থাকে। এই জন্য এই আঙ্গুরের যে রস, মানে আঙ্গুরের সুক্রোজের গ্লুকোজের অপর একটা নাম হচ্ছে গ্রেপ সুগার, বা আঙ্গুরের শর্করা আমরা বলতে পারি গ্রেপ সুগার। ঠিক আছে, তো এই যে মানে আমরা যে ফল ফলান্তি খাই বা অন্যান্য উপাদান খাই, সবকিছুর মধ্যে কম বেশি গ্লুকোজ থাকে, কিন্তু আঙ্গুরের রসে একটু এটা ম্যাসিভ আকারে পাওয়া যায়, প্রায় 12 থেকে 30%। দ্যাটস হোয়াই ইটস কল্ড গ্রেপ সুগার। জ্ঞানমূলকের জন্য আসতে পারে গ্রেপ সুগার কি, মানে গ্রেপ সুগার বলতে কি বুঝো? কারণ এরকম পরিমাণ গ্লুকোজ থাকার জন্যই আঙ্গুরের ওই শর্করার অপর নাম হচ্ছে কি, সরি, গ্লুকোজের অপর নাম হচ্ছে কি? গ্রেপ সুগার। এখন এই গ্লুকোজকে আমরা উৎপাদন কেমনে করতে পারি? পরীক্ষার মধ্যে সময় আসে উৎপাদন প্রক্রিয়া, এটা নর্মালি পরীক্ষা আসে না, জানার জন্য বলছি। সেটা হচ্ছে যদি আমরা স্টার্চকে আর্দ্র বিশ্লেষণ করি, মানে ভাঙি, অথবা সুক্রোজকেও আমরা ভাঙি, সেই সুক্রোজকে বা স্টার্চকে ভেঙে আমরা সেখান থেকে গ্লুকোজ উৎপাদন করতে পারি। এ হচ্ছে গ্লুকোজের কাহিনী। এখন গ্লুকোজের ব্যবহার কোথায় কোথায় আছে? আমি যদি গ্লুকোজের ব্যবহার সহজ কথা বলতে চাই, বুঝো একটু কথাগুলো। গ্লুকোজ হচ্ছে, যদি কোনো মুমূর্ষু রোগী থাকে, তাহলে সে যদি মুখ দিয়ে খাবার না খেতে পারে, সেক্ষেত্রে আমরা হচ্ছে ইয়ার মাধ্যমে, শিরার মাধ্যমে হচ্ছে স্যালাইন প্রবেশ করাই। ঠিক আছে, এটাকে বলা হয় আইবি ফ্লুইড। এই আইবি ফ্লুইড হচ্ছে আমরা বডির মধ্যে ইনসার্ট করি, এবং সেটা কিন্তু গ্লুকোজ, আমরা বলি না গ্লুকোজের বটল, এটা হচ্ছে আমরা বডিতে ইনসার্ট করি, খেতে না পারলে এনার্জির জন্য এই সাপ্লিমেন্টটা দেওয়া হয়।
তারপরে হচ্ছে গ্লুকোজের অন্যতম একটা কাজ হচ্ছে, গ্লুকোজ হচ্ছে উচ্চ আণবিক ভর বিশিষ্ট যেই আমাদের গুরুত্বপূর্ণ ম্যাটেরিয়ালগুলো আছে, স্টার্চ, সেলুলোজ, গ্লাইকোজেন, অ্যাকচুয়ালি সবকিছুই কি দ্বারা তৈরি হয়? এই গ্লুকোজ দ্বারা তৈরি হয়। তাই এই গ্লুকোজ হচ্ছে এইসব কাজে ব্যবহার হয়ে থাকে। ঠিক আছে, এরপর হচ্ছে গ্লুকোজের আরেকটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে উদ্ভিদ যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় তৈরি করে, গ্লুকোজ তৈরি করে থাকে, এই গ্লুকোজ পরবর্তীতে কিসে স্টার্চ আকারে উদ্ভিদ দেহের মধ্যে সঞ্চয় রাখতে পারে, হচ্ছে উদ্ভিদ সঞ্চয় রাখে সেটাকে। তারপরে আমরা গ্লুকোজের আর কি কাজ বলতে পারি, গ্লুকোজ তো আমরা খেয়ে থাকি, গ্লুকোজটা যে বললাম যে গ্লুকোজ খাদ্য হিসাবেও আমরা হচ্ছে ব্যবহার করতে পারি। এছাড়াও গ্লুকোজের আরো যদি অন্যান্য বিষয় বা অন্যান্য কাজ যদি আমরা বলতে চাই, তাহলে একটা গ্লুকোজের কাজ এখানে ইম্পর্টেন্ট আমরা বলতে পারি, ভিটামিন সি তৈরিতে হচ্ছে গ্লুকোজ নর্মালি সাহায্য করে থাকে বা কাজ করে থাকে। ঠিক আছে, আমরা যে ভিটামিন সি আছে এই সি তৈরির জন্য গ্লুকোজ হচ্ছে নর্মালি ব্যবহৃত হয়। এছাড়াও ক্যালসিয়াম গ্লুকোনেট নামে একটা উপাদান আছে, এটা তৈরিতেও সাধারণত এই গ্লুকোজ ব্যবহার করা হয়। তাহলে এগুলো হচ্ছে গ্লুকোজের সংকেত বললাম, গ্লুকোজের কাজ বললাম, গ্লুকোজের যেটা গ্রেপ সুগার বা আঙুরের সুগার এইটাও সম্পর্কে আমরা বললাম। এখন গ্লুকোজ নিয়ে একটা গুরুত্বপূর্ণ কথা আছে, সেটা হচ্ছে গ্লুকোজের আলফা, বিটা, ডি এবং এল সুগার। এটা একটা গুরুত্বপূর্ণ টপিক। তো আমরা এটাই হচ্ছে নেক্সট টপিকটা দেখব, যে গ্লুকোজের আলফা বিটা অবস্থান। এই গ্লুকোজের আলফা এবং বিটা অবস্থান বলতে কি বুঝি আমরা? আমরা জানি গ্লুকোজের রিং দেখাই, আমি যে কোনো একটা গ্লুকোজের রিং আঁকি, চেইন আঁকি, তাহলে দেখো গ্লুকোজ কয়টা আছে? 6টা। 1 2 3 4 5 6, অর্থাৎ 6টা কার্বন আছে। লাস্ট কার্বনে CH2OH আছে, আর ফার্স্টটার মধ্যে CHO আছে, আর বাকিগুলো যেগুলো আছে সেগুলো আমরা হাইড্রোক্সিল গ্রুপ দ্বারা পূর্ণ করব। কিন্তু এখানে একটা ইন্টারেস্টিং পার্ট আছে, অন্যান্য সুগারের তুলনায় গ্লুকোজের মধ্যে কি হয়, বাকি সব সেম থাকে, খালি 3 নং কার্বনে হাইড্রোক্সিল গ্রুপটা ডান দিকে না থাকে, 3 নং গ্রুপে হাইড্রোক্সিল গ্রুপটা বাম দিকে থাকে। অর্থাৎ এখানে OH হবে, এখানে H হবে, এখানে OH হবে, এখানে H হবে, এখানেও OH হতে পারে, এখানে H হবে, এবং এই যে 3 নং যে কার্বনটা আছে, এই যে 3 নং যে কার্বনটা আছে, ধরলাম এটা হচ্ছে 3 নং কার্বন, এই 3 নং কার্বনের মধ্যে হচ্ছে কি OH-টা বসবে হচ্ছে বাম পাশে এবং H-টা বসবে হচ্ছে ডান পাশে। তো এটা হচ্ছে গ্লুকোজের চেইন স্ট্রাকচার, ঠিক আছে। এখন এই চেইন স্ট্রাকচারকে যদি আমি রিং স্ট্রাকচারে কনভার্ট করি, তাহলে কি হবে? বিষয়টা হচ্ছে যখন গ্লুকোজকে পানিতে দ্রবীভূত করা হয়, তখন এর 1 নং কার্বন ও 5 নং কার্বন কাছাকাছি চলে আসে। অর্থাৎ গ্লুকোজের যে এই যে 1 নং যে কার্বনটা আছে এবং গ্লুকোজের যে 5 নং কার্বনটা আছে, এটা কি করবে? কাছাকাছি চলে আসবে। ফলে এদের মধ্যে একটা অক্সিজেন ব্রিজ তৈরি হবে। একটু আগে অক্সিজেন ব্রিজ সম্পর্কে বলেছিলাম। তাহলে ব্রিজটা কেমন হবে দেখো, আমরা জানি ওই একটা কথা, এটার রিং স্ট্রাকচারটা আমরা কোনটা দেবো, 4 বাহু বিশিষ্ট নাকি 5 বাহু বিশিষ্ট? CH2OH একটা বাদ গেছে, তাহলে অবশিষ্ট কার্বন কয়টা আছে? 5টা। তার মানে আমরা দ্বিতীয় যে স্ট্রাকচারটা ছিল একটু আগে দেখিয়েছিলাম, সেই স্ট্রাকচারটা হবে অ্যাকচুয়ালি এখানে। তাহলে এখানে কি হবে? এখানে হবে অক্সিজেন, ঠিক আছে, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। আচ্ছা, আমি এটা একটু ভালো করে আঁকি, তাহলে আমাদের একটু বুঝতে সুবিধা হবে। আচ্ছা, আচ্ছা দেখো, আচ্ছা এটা হচ্ছে আমরা একটা নিলাম, ওকে। এরপর হচ্ছে এখান থেকে একটা দাগ এভাবে নিয়ে নিলাম, ওকে। এরপরে এখানে একটা কার্বন অ্যাড করব আমরা, ঠিক আছে। আবার এখান থেকে হচ্ছে এখানে একটা বের করব, এখানে একটা কার্বন অ্যাড করব আমরা, ঠিক আছে। আবার এখান থেকে এইখানে একটা লাইন বের করব,
ওকে, এখানে একটা কার্বন অ্যাড করব আমরা। তারপরে এখান থেকে এখানে একটা লাইন বের করব, এখানে একটা কার্বন অ্যাড করব আমরা। তারপরে এখান থেকে এখানে একটা লাইন বের করব, এখানে একটা কার্বন অ্যাড করব আমরা। আর লাস্ট এখান থেকে এখানে একটা আমরা অ্যাড করব। ওকে, তো এই হয়ে গেল আমাদের মোটামুটি একটা স্ট্রাকচার। তো এখন এই যে স্ট্রাকচারটা আছে, ওকে ঠিক আছে, এখন আমরা যে স্ট্রাকচারটা আছে এটার মধ্যে হচ্ছে হাইড্রোক্সিল গ্রুপগুলো এখন যুক্ত করব। ঠিক আছে, তাহলে 1 নং কার্বন, আচ্ছা এটা একটু নিচে নেমে গেছে, আমরা একটু উপরের দিকে উঠাই দিই। একটু বাঁকা হয়ে গেছে, অবশ্য সমস্যা নেই, এটা কোনো ব্যাপার না। তো এখন আমরা হচ্ছে কি করব, প্রত্যেকটার এরকম হাত বের করব। যেহেতু কার্বনের একটা কার্বন 4টা যৌগের সাথে যুক্ত হতে পারে বা 4টা মৌলের সাথে যুক্ত হতে পারে, তাহলে আমরা কি করব, 1 নং কার্বন আমরা জানি হচ্ছে এটা কি, এটা হচ্ছে 1 নং কার্বন, এটা 2, এটা 3, এটা হচ্ছে 4, এটা 5, আর একটা কার্বন আছে কোথায়, সেটা হচ্ছে আচ্ছা এই যে CH2OH, এটা হাইড্রোক্সিল গ্রুপ বাইরের দিকে আছে। ঠিক আছে, তাহলে আমাদের 1 2 3 4 5 আর একটা কার্বন হচ্ছে কি, এই হচ্ছে 6 নং কার্বন। রাইট, আমাদের 6টা কার্বন হয়ে গেছে। এখন 1 নং কার্বন এবং 5 নং কার্বন যখন কাছে আসে, এই যে 1 নং কার্বনের সাথে যখন এই 5 নং কার্বন কাছাকাছি আসে, তখন ওদের মধ্যে অক্সিজেন একটা ব্রিজ তৈরি হয়। ফলে এদের যে 1 নং কার্বন আছে এখানে একটা হাইড্রোক্সিল গ্রুপের পরিমাণ হচ্ছে বৃদ্ধি পায়। অর্থাৎ এই হচ্ছে নিচে আমি OH দিলাম, উপরে H দিলাম, এরপরে হচ্ছে এটা 1 নং কার্বন, 2 নং কার্বনে কি হবে, নিচে OH, উপরে H। আর 3 নং কার্বনে মনে করবো ডান পাশে হাইড্রোক্সিল মানে হচ্ছে নিচে, আর বাম পাশে হাইড্রোক্সিল মানে হচ্ছে উপরে। যেহেতু 3 নং কার্বনে হাইড্রোক্সিল গ্রুপটা বাম দিকে আছে, তাই OH টা উপরের দিকে বসবে, H টা নিচের দিকে বসবে। এখানেও কি হবে, এখানে বসবে OH, এখানে বসবে H, কারণ এটা কি আছে, 5 নং কার্বনে কি ডান পাশে আছে। আর এখানে যেহেতু একটা অক্সিজেন চলে গেছে, আর তার পরিবর্তে কি আছে, এই যে H টা আছে, আর এই হাইড্রোক্সিল গ্রুপটা গিয়ে এই 1 নং কার্বনের সাথে যুক্ত হয়ে গেছে। দ্যাটস অল, মানে এখানে একটা অক্সিজেন চলে আসছে। তাহলে এই ধরনের গ্লুকোজকে বলা হয়, ইটস কল্ড আলফা গ্লুকোজ। আলফা গ্লুকোজ, এই ধরনের গ্লুকোজকে বলা হয় আলফা গ্লুকোজ। সেম, এখন আলফা গ্লুকোজের সাথে যদি আমি বিটা গ্লুকোজ আঁকতে যাই, তাহলে একটু বিটা গ্লুকোজটাও দেখো। তাহলে আমি যদি বিটা গ্লুকোজ আঁকতে যাই, তাহলে আমি সবটা একবারে এটা নিয়ে নিই। আচ্ছা, এই সবটা যদি আমি নেই, ওকে, ওকে, এখান থেকে আমি আরেকটা নিলাম এখানে। ঠিক আছে, ওইটা আমি বিটা গ্লুকোজ দিব আর কি। তো এখানে কি হয়, বিটা গ্লুকোজের মধ্যে হচ্ছে নর্মালি এই যে 1 নং যে কার্বন আছে এখানের মধ্যে হাইড্রোক্সিল গ্রুপটা উপরে থাকবে এবং হাইড্রোজেন গ্রুপটা হচ্ছে নিচে থাকবে। তো এটার নাম হচ্ছে বিটা গ্লুকোজ, এর নাম হচ্ছে বিটা গ্লুকোজ। তাহলে আলফা এবং বিটা গ্লুকোজের মধ্যে পার্থক্য কি? আলফা, আবার বলছি, কথা বুঝো, যদি গ্লুকোজকে পানিতে দ্রবীভূত করা হয় অর্থাৎ পানির সাথে মিশ্রণ করা হয়, সেই ক্ষেত্রে হচ্ছে গ্লুকোজের যদি মধ্যে একটা 1 এবং 5 নং কার্বনের মধ্যে একটা অক্সিজেন ব্রিজ নির্মাণ হয়। যখন এই অক্সিজেন ব্রিজ নির্মাণ হয়, তখন 1 নং কার্বনে একটা হাইড্রোক্সিল গ্রুপ যুক্ত হয়। এই হাইড্রোক্সিল গ্রুপ যদি বন্ধনের সময় কার্বনের নিচের দিকে অবস্থান করে, তখন তাকে সাধারণত আলফা গ্লুকোজ বলা হয়, মানে আলফা বলা হয়। এবং অপর দিকে যদি আমরা দেখি যে 1 নং কার্বনে হাইড্রোক্সিল গ্রুপটা উপরের দিকে যুক্ত হয় ওটার মতো, তাহলে সেই ধরনের গ্লুকোজকে বিটা গ্লুকোজ বলা হয়। সাধারণত এই আলফা গ্লুকোজ এবং বিটা গ্লুকোজ, এই দুইটা গ্লুকোজ হচ্ছে সাধারণত উদ্ভিদের বিভিন্ন গঠন বা সঞ্চয় পদার্থ হিসাবে কাজ করে। এই যে আলফা যে গ্লুকোজটা আছে, এই আলফা গ্লুকোজটা হচ্ছে সাধারণত কি করে, উদ্ভিদের স্টার্চ হিসাবে কাজ করে। উদ্ভিদের যে স্টার্চ তৈরিতে, আমরা যে জানি খাদ্যের স্টার্চ আছে, এই স্টার্চ তৈরিতে হচ্ছে আলফা গ্লুকোজ সাহায্য করে। অর্থাৎ আলফা গ্লুকোজ থেকে উৎপন্ন হয় স্টার্চ।
যেটা আমরা খেতে পারি। আর এই বিটা গ্লুকোজের উৎপন্ন হয় হচ্ছে কি সেলুলোজ, সেলুলোজ অর্থাৎ যেটা আমরা খেতে পারি না। যদি বলা হয় যে গ্লুকোজ, স্টার্চ এবং সেলুলোজ উভয়ই কি হয় গ্লুকোজ দ্বারা তৈরি হয়, তবু আমরা স্টার্চ খেতে পারলেও সেলুলোজ খেতে পারি না, মানে খেতে পারলেও হজম করতে পারি না কেন? বিকজ অফ স্টার্চের এই যে বন্ধনের জন্য স্টার্চকে আমরা আমাদের যে পরিপাকতন্ত্র আছে তার মধ্যে বিভিন্ন ধরনের এনজাইম আছে স্টার্চকে ভাঙার জন্য, এই জন্য স্টার্চ ইজিলি পরিপাক হতে পারে, ভাঙতে পারে। কিন্তু সেলুলোজ কি, সেই এনজাইমটা আমাদের বডির মধ্যে নেই, তাই সেলুলোজ সাধারণত আমরা ভাঙতে পারি না। হ্যাঁ, আমাদের অন্ত্রের মধ্যে কিছু ব্যাকটেরিয়া আছে, তারা স্বল্প পরিমাণ এনজাইম তৈরি করে এই সেলুলোজটাকেও পরিপাক করতে পারে, মানে সরাসরি আমরা কিন্তু এই সেলুলোজ পরিপাক করতে পারি না। ঠিক আছে, তাহলে আলফা গ্লুকোজ কি বিটা গ্লুকোজ কি আমরা বুঝতে পেরেছি। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে নর্মাল গ্লুকোজের চেইন। এখান থেকে বন্ধনী তৈরি করে 1 নং 5 নং কার্বন একসাথে আসলে হাইড্রোক্সিল গ্রুপ 1 নং কার্বন নিচে থাকে আলফা, 1 নং কার্বনের উপরে থাকলে বিটা। ঠিক আছে, এই সেম পদ্ধতি যদি এখন আমি আরেকটা গ্লুকোজ আছে, ইটস কল্ড ডি এবং এল গ্লুকোজ। এটা ইম্পর্টেন্ট, এটা হচ্ছে ডি এবং এল গ্লুকোজ, ডি এবং এল গ্লুকোজ। তো ডি এবং এল গ্লুকোজের ক্ষেত্রে যদি আমি বলতে চাই, তাহলে ডি এবং এল গ্লুকোজ কি, আসলে আলফা এবং বিটা গ্লুকোজ হচ্ছে চেইন স্ট্রাকচারের জন্য হয়, দ্রবণের মধ্যে অক্সিজেন গ্রুপ, অক্সিজেন ব্রিজ তৈরি হয়, তার জন্য এটা হয়। কিন্তু ডি এবং এল হচ্ছে চেইন স্ট্রাকচার এমন দেখানো যায়। আর আমরা জানি চেইন স্ট্রাকচার যদি দেখাই, তাহলে কার্বন 1 2 3 4 5 6, আমরা দুই ধরনের গ্লুকোজ এখানে লিখবো, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6। ঠিক আছে, তাহলে আমরা কি জানি, লাস্ট কার্বনে CH2OH, লাস্ট কার্বনে CH2OH, কনফিউশন আছে, ফার্স্ট কার্বনে CHO, ফার্স্ট কার্বনে CHO। ঠিক আছে, আর মাঝখানের যে কার্বনগুলো আছে সেগুলোর মধ্যে আমরা কি জানি, হাইড্রোক্সিল গ্রুপগুলো অ্যাড করব। তো অলরেডি আমি একটু বলেছিলাম 3 নং কার্বনে এমনিতে হাইড্রোক্সিল গ্রুপ সবসময় কি হবে, বাম দিকে হবে। আচ্ছা, প্রত্যেকটার দুইটা করে আমরা হাত বের করলাম। এটা আবার বলছে এটা হচ্ছে ডি গ্লুকোজ, এটা এল গ্লুকোজ, কিভাবে আমি বুঝবো? তাহলে 1 নং কার্বন এটা, 2 নং কার্বন এটা, 3 নং কার্বন এটা, তাহলে 2 নং কার্বনের হাইড্রোক্সিল গ্রুপ ডান দিকে, হাইড্রোজেন বাম দিকে। 3 নং কার্বন এমনি সবসময় হাইড্রোক্সিল গ্রুপ কি হয়, এখানে হয়, এবং হাইড্রোজেন এখানে হয়, ওইখানেও তাই, হাইড্রোক্সিল গ্রুপ এখানে, হাইড্রোজেন এখানে, আর এই পাশে হাইড্রোজেন এখানে, হাইড্রোক্সিল গ্রুপটা হচ্ছে এই পাশে অবস্থান করে, অর্থাৎ বাম দিকে অবস্থান করে। 4 নং কার্বনে হাইড্রোক্সিল গ্রুপ এখানে, হাইড্রোজেন এখানে, এক্ষেত্রেও হাইড্রোক্সিল গ্রুপ এখানে, হাইড্রোজেন এখানে, কিন্তু বিপত্তিটা বাজে হচ্ছে কোথায়, এই যে এই 5 নং যে কার্বনটা আছে, এই 5 নং কার্বনের মধ্যে। যদি 5 নং কার্বনের ক্ষেত্রে যদি হাইড্রোক্সিল গ্রুপ ডান পাশে হয় এবং হাইড্রোজেন বাম পাশে হয়, অর্থাৎ সহজ কথা বলতে চাই যে যদি গ্লুকোজের চেইন স্ট্রাকচারে হাইড্রোক্সিল গ্রুপটা হচ্ছে 5 নং কার্বনের ডান দিকে অবস্থান করে, তখন সেই ধরনের গ্লুকোজকে বলা হবে ডি গ্লুকোজ। ডির ফুল মিনিং হচ্ছে ডেক্সট্রো রোটেটরি, এর ফুল মিনিং হচ্ছে ডেক্সট্রো রোটেটরি, অর্থাৎ এর যে ঘূর্ণয়ন দিক, অর্থাৎ কাইরাল কার্বনকে কেন্দ্র করে এর যে ঘূর্ণয়ন দিক সেটা হচ্ছে ডান দিকে, অর্থাৎ দক্ষিণাবর্ত বলা হয়, বা ডান দিকে অবস্থান বা ডান দিকে ঘুরে। অপরদিকে যে অ্যাল গ্লুকোজ আছে, এটার হাইড্রোক্সিল গ্রুপটা হবে কি বাম পাশে এবং হাইড্রোজেন গ্রুপটা হবে কি ডান পাশে। এখানে পার্থক্য আমরা ইজিলি পার্থক্যটা বুঝতে পারছি, অর্থাৎ এখানে হাইড্রোক্সিল গ্রুপটা হবে কোন দিকে, ডান পাশে, আর এখানে হাইড্রোক্সিল গ্রুপটা কোন দিকে হবে, বাম পাশে। আমরা করি আশা করি যে তুমি জিনিসটা ক্লিয়ারলি তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, যদি বাম দিকে হয় তাহলে এই ধরনের গ্লুকোজকে বলা হবে, এই ধরনের গ্লুকোজকে বলা হবে এল গ্লুকোজ, এই ধরনের গ্লুকোজকে বলা হয় এল গ্লুকোজ। এর পূর্ণাঙ্গ মিনিং হচ্ছে লেভো রোটেটরি, লেভো রোটেটরি। আচ্ছা, লেভো রোটেটরি। ঠিক আছে, ডেক্সট্রো রোটেটরি থেকে ডি আসছে,
লেভোরেটরি থেকে অ্যাল আসছে। আমি আরেকবার বলছি, আলফা এবং বিটা কি ছিল, যদি দ্রবণে দ্রবীয় থাকে তাহলে 1 ও 5 নং কার্বনে একটা অক্সিজেন ব্রিজ তৈরি হয়, এর ফলে আলফা বিটা নির্দেশনা করে। 1 নং কার্বনে হাইড্রোক্সিল গ্রুপ নিচের দিকে অবস্থান করলে আলফা, উপরের দিকে অবস্থান করলে বিটা। আলফা গ্লুকোজ থেকে স্টার্চ, বিটা গ্লুকোজ থেকে সেলুলোজ উৎপন্ন হয়। অপরদিকে ডি আর অ্যাল গ্লুকোজের ক্ষেত্রে যদি বলি, তাহলে চেইন স্ট্রাকচারের ক্ষেত্রে যদি 5 নং কার্বনে হাইড্রোক্সিল গ্রুপ ডান দিকে অবস্থান করে তাকে বলা হয় ডি গ্লুকোজ, মানে ডেক্সট্রোটেটরি, অর্থাৎ এর আবর্তন দিক হচ্ছে ডান দিকে বা দক্ষিণাবর্ত। অপর দিকে হচ্ছে গ্লুকোজের চেইন স্ট্রাকচার যদি হাইড্রোক্সিল গ্রুপ 5 নং কার্বনের বাম দিকে অবস্থান করে তাকে বলা হয় লেভোরোটেটরি, এবং এর আবর্তন হচ্ছে বাম দিকে বা বামাবর্ত বলা হয়। ঠিক আছে। আর উদ্ভিদের ক্ষেত্রে সবসময় মনে রাখবা, উদ্ভিদ যে গ্লুকোজগুলো সঞ্চয় করে তার মধ্যে ম্যাক্সিমাম গ্লুকোজ হচ্ছে এই ডি গ্লুকোজ। নরমালি আর গ্লুকোজ খুব একটা সঞ্চিত হয় না, এই উদ্ভিদে এই ডি গ্লুকোজটাই পাওয়া যায়। এই ছিল আলফা, বিটা, ডি এবং অ্যাল গ্লুকোজ। তো এখানে আমরা আলফা বিটা গ্লুকোজ সম্পর্কে আলোচনা করেছি, এবং এটা পরীক্ষা আসে, কিন্তু অনেকবার পরীক্ষার মধ্যে আসছে আলফা গ্লুকোজ কি, বিটা গ্লুকোজ কি, ডি গ্লুকোজ কি, অ্যাল গ্লুকোজ কি, জ্ঞানমূলকের জন্য আসতে পারে, অনুধাবনের জন্য আসতে পারে, 3 মার্কের জন্য এটা পরীক্ষার মধ্যে আসতে পারে। তো এইগুলো হচ্ছে গ্লুকোজ সম্পর্কিত আমাদের আলোচনা। গ্লুকোজের পরবর্তীতে আমরা আরেকটা যৌগ নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ফ্রুক্টোজ। ঠিক আছে, গ্লুকোজের মধ্যে ফ্রুক্টোজ নিয়ে আলোচনা করব। তো হেক্সোসের মধ্যে একটা গ্রুপের নাম হচ্ছে ফ্রুক্টোজ। তো আমরা আলোচনা করব হচ্ছে ফ্রুক্টোজ। ঠিক আছে, ফ্রুক্টোজের সংকেত যদি আমরা বলতে যাই, সেম সংকেত, কোনো পার্থক্য নাই, অর্থাৎ C6H12O6। ঠিক আছে, C6H12O6। ঠিক আছে, C6H12O6 এটা হচ্ছে কি ফ্রুক্টোজের সংকেত। আচ্ছা, ওকে, ফ্রুক্টোজের সংকেত। এখন এই ফ্রুক্টোজের জিনিসটা কি সেটা আমরা বুঝি। এটি একটি কিটোজ সুগার, অর্থাৎ এর মধ্যে একটা কিটোন গ্রুপ থাকায় এটাকে কিটো হেক্সোস সুগারও আমরা বলতে পারি। সাধারণত ফ্রুক্টোজ নামটা কেন আসছে? ফ্রুক্টোজ নামটা হচ্ছে এটা সাধারণত ফ্রুটসের মধ্যে, ফলের মধ্যে এবং কিছু মধুর মধ্যেও পাওয়া যায়। এই জন্য ফলের মধ্যে পাওয়া যাওয়ার জন্য এই ফ্রুক্টোজকে ফ্রুট সুগার বলা হয়। পরীক্ষা আসতে পারে ফ্রুক্টোজকে ফ্রুক্টোজ কেন বলা হয় বা ফ্রুট সুগার কি, তাহলে যেহেতু এটার মধ্যে ফলের মধ্যে পাওয়া যায় তাই ইটস কল্ড ফ্রুক্টোজ বা ফ্রুট সুগার। ঠিক আছে, এবং এই ফ্রুক্টোজের মধ্যে যেটা বললাম হচ্ছে কিটোন গ্রুপ থাকে, মানে কিটোজ থাকে, এবং এইটারও কি থাকে, আমরা যদি চেইন স্ট্রাকচার আঁকতে যাই তাহলে দেখো কার্বন আছে কয়টা, 6টা। তাহলে 1 2 3 4 5 6, রাইট, 6টা কার্বন আছে। লাস্ট কার্বনে কি হবে? CH2OH। আর কিটোজ সুগার যেহেতু, তাহলে ফার্স্ট কার্বনও কি হবে? CH2OH। ফার্স্ট এবং লাস্ট কার্বনে সবসময় কি হয়? CH2H। আর দ্বিতীয় যে কার্বনটা আছে তার মধ্যে সবসময় একটা কিটোন গ্রুপ বসবে, মানে OH। এখন বাকি যেগুলো আছে সেইগুলোকে হচ্ছে তোমরা ফিল আপ করে দাও। আমরা সবসময় জানি যে 3 নং যে কার্বনটা আছে এর হাইড্রোক্সিল গ্রুপটা সবসময় কি বসে? বাম দিকে বসে। এটা শুধুমাত্র কিন্তু হেক্সোসের ক্ষেত্রেই পেন্টোজ বা টেট্রোজ বা ট্রায়োজ তার ক্ষেত্রে কিন্তু সবগুলোই হাইড্রোক্সিল গ্রুপ ডান দিকে বসে আর কি। কারণ সেটার মধ্যে আলফা বিটা ডিএল এগুলো সমানু নাই, তো এই জন্য। তাহলে এখানে এইচ বসবে, আর বাকি যে দুইটা আছে এটা হচ্ছে ডান পাশে এখানে বসে গেল। ঠিক আছে, তাহলে আমরা এটাকে বলতে পারি কি? আমরা এটাকে বলতে পারি হচ্ছে, এটাকে আমরা নাম দিতে পারি হচ্ছে ডি ফ্রুক্টোজ। এটার নাম হচ্ছে ডি ফ্রুক্টোজ। এখন বলতে পারো আমরা ডি ফ্রুক্টোজ কেন বললাম? যদি ডান দিকে অবস্থান করে হাইড্রোক্সিল গ্রুপ 5 নং কার্বনের, এটা 5 নং কার্বন, 5 নং কার্বন ডান দিকে অবস্থান করলে ডি, আর এটা যদি আমরা এই বাম দিকে অবস্থান করাই তাহলে এখানে কি লিখবো? অ্যাল ফ্রুক্টোজ। একটু আগে যেটা বলছিলাম, তুমি চাইলে অ্যাল ফ্রুক্টোজটাও এঁকে নিতে পারো, ট্রাই করতে পারো। এখন এই ফ্রুক্টোজকে যদি আমরা এখন ইয়াতে দেখাই, অর্থাৎ আলফা বিটা পজিশনে দেখাই, অর্থাৎ রিং স্ট্রাকচারে দেখাই, তাহলে সেটা কিভাবে দেখানো যাবে? আচ্ছা, সেটা আমরা এখন দেখব এখানে। আচ্ছা, এটা গেল এখানে। এখন
আমরা এখানে দেখবো হচ্ছে এর রিং স্ট্রাকচারটা। ঠিক আছে, তো রিং স্ট্রাকচার এটা দেখো আমি কি বলছিলাম মনে আছে, এইটা রিং স্ট্রাকচার কি আঁকবো, অনেকে বলতে পারো এখানে কার্বন তো 6টা আছে, তার মানে গ্লুকোজের মতোই আমাদের রিং স্ট্রাকচারটা এরকম হবে না। এটা রিং স্ট্রাকচারটা ওরকম হবে না, কারণ আমি বলছিলাম না জয়টা CH2OH আছে, ওইটা কার্বন বাদ যাবে। এখানে দুইটা জায়গার মধ্যে কি আছে, CH2OH আছে, মানে দুইটা কার্বন বাদ যাবে, বাকি থাকে কয়টা, 4টা, মানে 4টা কোণা হবে। 4টা কোণা হলে কি হবে, একটা এখানে অক্সিজেন, দুই পাশে এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, এবং এখানে এই যে বন্ডিং তৈরি হয়ে গেল। এখন জাস্ট আমরা হাতগুলো বের করে দিই। ঠিক আছে, এখন হচ্ছে আমরা কি বসাবো, হাইড্রোক্সিলারিয়া। ঠিক আছে, এটা যদি এখানে দেখলাম OH-টা নিচে বসালাম, এখানেও কি হচ্ছে, এই যে অক্সিজেন ব্রিজ তৈরি হয়েছে দ্রবণে মিশালে। অক্সিজেন ব্রিজ কিভাবে তৈরি হচ্ছে 1 নং আর 5 নং কার্বনে, এটা আমরা একটু আগেও দেখিয়েছিলাম। এখানে OH হবে, এখানে CH2OH, 1 নং কার্বনে একটা CH2OH, এবং লাস্ট যে কার্বন অর্থাৎ 5 নং কার্বনে তার সাথেও কি আছে, একটা CH2OH আছে। ঠিক আছে, 1 নং প্রথমটা এবং লাস্ট 5 নং কার্বনের সাথে একদম লাস্ট যে 6 নম্বর কার্বনটা আছে তার সাথে কি আছে, CH2OH। তাহলে এখানে হাইড্রোক্সিল গ্রুপ বসালাম। দেন আমরা কি বসাবো, দেন হচ্ছে এখানে 1 নং কার্বন, 2 নং কার্বন, এইটা কিন্তু 3 নং কার্বন। এটা একটা কথা মনে রেখো, দেখো এটা 1 নং কার্বন, এটা 2 নং কার্বন, এটা 3 নং, এটা 4 নং, এটা 5 নং, এবং এটা কি 6 নং কার্বন। তাহলে বিষয়টা এখানে কি হচ্ছে, বিষয়টা হচ্ছে আমরা 3 নং কার্বনে সবসময় বাকিদের তুলনায় বিপরীত দিকে হাইড্রোক্সিল গ্রুপ বসে, তার মানে উপরে হবে OH এবং নিচে হবে H, আর বাকিগুলো কি নিচ দিকেই হবে, যেহেতু ডান পাশ মানে নিচের দিকে, তাহলে এটা হবে OH, এটা হচ্ছে H, আর এটা হবে H, আর উপর হবে CH2S, মানে এটাকে আমরা বলতে পারি আলফা ফ্রুক্টোজ। আলফা ফ্রুক্টোজ হয়ে গেল। এখন যদি আমি বিটা ফ্রুক্টোজ আঁকতে চাই, তাহলে আমি বিটা ফ্রুক্টোজ কি করে রাখবো, তাহলে দেখো বিটা ফ্রুক্টোজ যদি আমরা রাখতে যাই, বিটা ফ্রুক্টোজ যদি আমরা রাখতে যাই, আচ্ছা বিটা ফ্রুক্টোজ যদি আঁকতে যাই, তো আমি এখানে নিয়ে নিলাম, এটা যদি বিটা ফ্রুক্টোজ হয় তাহলে কি হবে, বিটা ফ্রুক্টোজের ক্ষেত্রে সেম ঘটনা, খালি কি হবে, এই যে 1 নং কার্বন তার হাইড্রোক্সিল গ্রুপটা কি থাকবে না, এই যে হাইড্রোক্সিল গ্রুপটা উপরের পরিবর্তে কি থাকবে, নিচে থাকবে, অর্থাৎ এইখানে থাকবে হচ্ছে CH2OH, এবং এখানে থাকবে কি হাইড্রোক্সিল গ্রুপ। যদি হাইড্রোক্সিল গ্রুপ নিচের দিকে অবস্থান করে আলফা, আর যদি উপরের দিকে অবস্থান করে তাহলে বিটা বিটা ফ্রুক্টোজ। আমরা এই ক্ষেত্রে বিটা ফ্রুক্টোজের নাম উল্লেখ করতেই পারি। ঠিক আছে, তাহলে এগুলো হচ্ছে আমাদের আলফা ফ্রুক্টোজ, বিটা ফ্রুক্টোজ। তাহলে আমরা এখানে গ্লুকোজের রিং স্ট্রাকচার, চেইন স্ট্রাকচার, তারপর হচ্ছে রিং স্ট্রাকচারে কেন আলফা বিটা হয়, তারপরে কেন হচ্ছে ডি গ্লুকোজ হয়, এল গ্লুকোজ হয়। ঠিক আছে, যদি প্রবলেম হয় বুঝতে, তাহলে আরেকবার দেখো রিভাইন্ড করে, তাহলে জিনিসটা আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। কেন ডি ফ্রুক্টোজ, আলফা ফ্রুক্টোজ, বিটা ফ্রুক্টোজ, আর এখানে অক্সিজেন হাইড্রোক্সিল গ্রুপে যদি আমি এই পাশে যেতাম তাহলে এটা কি হতো, অ্যাল ফ্রুক্টোজ হয়ে যেত। ঠিক আছে, এই হচ্ছে মোটামুটি আমাদের হেক্সোজ সুগার নিয়ে। আর হেপ্টোজ সুগার সম্পর্কে আমাদের বইয়ের মধ্যে তেমন কিছু বলা নাই। হেপ্টোজ হচ্ছে 7 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইড, হচ্ছে হেপ্টোজ বলা হয় C7H14O7, ইজিলি আমাদের এই ক্ষেত্রে হয়ে যাচ্ছে, তাই সেটা নিয়ে আমাদের আর তেমন কিছু আলোচনা নাই। তাহলে এইগুলো হচ্ছে মনোস্যাকারাইড নিয়ে আমাদের যত আলোচনা, সে আলোচনা শেষ। এখন শুরু হবে আমাদের কি নেক্সট টপিক, ইটস কল্ড ডাইস্যাকারাইড। এখন ডাইস্যাকারাইড জিনিসটা কি, আমি একটু আগে সংজ্ঞা বলেছিলাম। ডাইস্যাকারাইড হচ্ছে যদি কোনো কার্বোহাইড্রেটকে আদ্র বিশ্লেষণ করলে আমরা কি যদি ন্যূনতম 2টি মনোস্যাকারাইড পাই, তখন সেই যৌগকে বলা হয় ডাই, বা সেই কার্বোহাইড্রেটকে বলা হয় ডাইস্যাকারাইড। এই সাধারণ সংকেত হচ্ছে, সাধারণ সংকেত কি, সাধারণ সংকেত হচ্ছে এটা সংখ্যা হচ্ছে C11H22
ওয়েট এর সংকেত C12H22O11 এর সাধারণ সংকেত C11H22O11 সাধারণত, ঠিক আছে, এর সাধারণ সংকেত পড়ে, মানে ডাইস্যাকারাইড, সকল ডাইস্যাকারাইড যেও আছে সবগুলোর মধ্যে পড়ে। তাহলে ডাইস্যাকারাইডের তিনটা এক্সাম্পল সম্পর্কে আমাদের বই বলা আছে, একটা হচ্ছে সুক্রোজ নিয়ে বলা আছে, একটা হচ্ছে সেলোবায়োজ নিয়ে বলা আছে, আর একটা হচ্ছে মেল্টোজ নিয়ে বলা আছে। তিনটা নিয়ে আমরা আলোচনা করব, যার মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে সুক্রোজ। সুক্রোজও কি এক ধরনের ডাইস্যাকারাইড এবং এরও আণবিক সংকেত কত? C12H22O11, ঠিক আছে। এখানে কিন্তু সম্পূর্ণ CnH2nOn এটা সমর্থন করে না, একটু কম বেশি আছে, মানে H24O12 হলে জিনিসটা ম্যাচ হতো, একটু জাস্ট পয়েন্ট কম বেশি হয়। দেখো সুক্রোজ সম্পর্কে যদি আমরা আলোচনা করতে চাই তাহলে সুক্রোজ কাকে বলা হয়, যেটা আমরা অলরেডি বললাম, সুক্রোজ হচ্ছে কি এক ধরনের ডাইস্যাকারাইড এবং এটা বিজারক চিনি নয়। গ্লুকোজ এবং ফ্রুক্টোজ দুটাই কিন্তু বিজারক চিনি, মানে সকল মনোস্যাকারাইড বিজারক চিনি, তার মধ্যে মুক্ত অ্যালডিহাইড এবং মুক্ত কিটোন গ্রুপ আছে, কিন্তু সুক্রোজের মধ্যে মুক্ত অ্যালডিহাইড বা মুক্ত কিটোন গ্রুপ থাকে না, কারণ এক অণু গ্লুকোজ আর এক অণু ফ্রুক্টোজ এই দুইটা যৌগ যুক্ত হয়ে এক অণু সুক্রোজ গঠন করে। অর্থাৎ সুক্রোজকে ভাঙলে বা আদ্র বিশ্লেষণ করলে আমরা এক অণু গ্লুকোজ পাবো আর এক অণু কি পাবো? ফ্রুক্টোজ পাবো, ঠিক আছে। তাই এরকম একটা প্রশ্ন আসে যে গ্লুকোজ ফ্রুক্টোজ রিডিউসিং সুগার হওয়া সত্ত্বেও সুক্রোজ কেন রিডিউসিং সুগার নয়? 2 মার্কের জন্য আসতে পারে। তাহলে যেটা বললাম, দুইটার মধ্যে মুক্ত অ্যালডিহাইড বা কিটোন গ্রুপ আছে, কিন্তু এখানে মুক্ত অ্যালডিহাইড বা কিটোন গ্রুপ না থেকে বন্ধনী বা যুক্ত অবস্থায় আছে, এই জন্য সুক্রোজকে রিডিউসিং সুগার বা বিজারক চিনি বলা যায় না। আশা করি বুঝতে পেরেছো। এখন এই সুক্রোজ কিভাবে গঠন হয়? সুক্রোজ গঠনের জন্য দুটো জিনিস দরকার হচ্ছে। একটা দরকার হচ্ছে আলফা গ্লুকোজ দরকার আছে আমাদের, ওই রিং স্ট্রাকচারে যেটা আলফা গ্লুকোজ দরকার আছে, আর বিটা ফ্রুক্টোজ দরকার হবে আমাদের। আলফা গ্লুকোজ, বিটা ফ্রুক্টোজ এই দুইটা যৌগ একত্রিত হলে এক অণু পানি বের করে দেয় এবং এই দুইটা যৌগ একত্রে বন্ধনের মাধ্যমে এক অণু সুক্রোজ তৈরি করে। কিভাবে সেটা তৈরি করে? পরীক্ষার মধ্যে আসে সুক্রোজ তৈরির কথা। এখন এখানে একটা বন্ধনী তৈরি হয়, নাম হচ্ছে গ্লাইকোসাইডিক বন্ড। একটু পরে বলছি, আমি আগে এই দুটা স্ট্রাকচারটা একটু তোমাদেরকে দেখিয়ে নিই। তখন গ্লুকোজের স্ট্রাকচারটা যদি দেখাতে চাই তাহলে এক অণু গ্লুকোজ হবে, এক অণু ফ্রুক্টোজ হবে। তাহলে গ্লুকোজটা কিভাবে হবে? এখানে ওকে, এটা একটা, এখানে কার্বন, আচ্ছা এখানে কার্বন, এখানে কার্বন, এখানে কার্বন, এখানে কার্বন, এখানে কার্বন। আচ্ছা, এই হচ্ছে একটা গ্লুকোজের স্ট্রাকচার, তাই না? গ্লুকোজের স্ট্রাকচার, আমরা গ্লুকোজের স্ট্রাকচার এখান থেকে নিয়ে নিলাম। ওকে, এটা গ্লুকোজের স্ট্রাকচার। এখন আমরা জানি গ্লুকোজের আলফা গ্লুকোজ যেহেতু, তার মানে এর অবশ্যই হাইড্রোক্সিল গ্রুপটা কোথায় থাকবে? নিচে থাকবে। তাহলে এর যে হাইড্রোক্সিল গ্রুপগুলো আছে আমি নিচে দিই। 1 নং কার্বনে হাইড্রোক্সিল গ্রুপ হচ্ছে নিচে, হাইড্রোজেন উপরে। 2 নং কার্বনে হাইড্রোক্সিল গ্রুপ নিচে, হাইড্রোজেন উপরে। 3 নং কার্বন সবসময় রিভার্স হয়, 3 নং কার্বনে হাইড্রোক্সিল গ্রুপটা হচ্ছে উপরে, হাইড্রোজেনটা হচ্ছে নিচে। 4 নং কার্বনে হাইড্রোক্সিল গ্রুপ নিচে এবং হাইড্রোজেনটা উপরে, এবং লাস্ট যে কার্বনটা আছে হাইড্রোজেনটা নিচে, এবং 5 নং কার্বনের সাথে আরেকটা কার্বন যুক্ত হয়ে CH2OH, CH2OH, ঠিক আছে, CH2OH। এগুলো, এইটাও আমাদের হয়ে গেল আলফা, এই হলো আলফা গ্লুকোজ। আলফা গ্লুকোজের সাথে এখন বিটা ফ্রুক্টোজ আমরা এখন আঁকবো। এই যে আমরা একটু আগে ফ্রুক্টোজ এঁকেছিলাম না, এই যে ফ্রুক্টোজ, এই বিটা ফ্রুক্টোজ, এই বিটা ফ্রুক্টোজটাকে, এই যে স্ট্রাকচারটা না, এটাকে আমরা এই দিকে মুভ করে ফেলবো। অর্থাৎ CH2OH বা হাইড্রোক্সিল যে গ্রুপটা আছে, এইটাকে আমরা জাস্ট, এই কার্বনটাকে আমরা রিভার্স ঘুরিয়ে এদিকে নিয়ে আসবো। নর্মালি এইভাবে করতে গেলে আসলে এটা হয়, তাই তুমি যদি বই থেকে মিলাই নিতে পারো, জাস্ট এইটাকে ঘুরিয়ে এইভাবে রাখলে এইটার হাইড্রোক্সিল গ্রুপের সাথে এই যে গ্লুকোজ আছে এটা ইজিলি বন্ড হয়ে যাবে। কিভাবে আসে সেটা আমরা দেখাচ্ছি। তো ফ্রুক্টোজের যেহেতু কি হয়, এখানে কি হবে, কার্বন দুইটা হাইড্রোক্সিল গ্রুপ থেকে তাহলে বাদ যাবে। তাহলে এই স্ট্রাকচারটা তো নর্মালি আমরা জানি কিরকম হয়। এই স্ট্রাকচারটা হচ্ছে এখানে এরকম, তারপরে হচ্ছে এখানে কার্বন, ঠিক আছে, ওকে, তারপরে হচ্ছে এখানে কার্বন,
এখানে কার্বন, এখানে কার্বন। আচ্ছা, এটা একটু বড় হয়ে গেছে, আমরা নিচে দিই। আচ্ছা, দুইটা হাত বের হবে, এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, এখান থেকে এখানে একটা কার্বন, এখান থেকে এখানে একটা কার্বন, এই যে মাঝখানে বন্ড। ঠিক আছে, এখন এইগুলোর যদি আমরা হাত বের করি, তাহলে এখন আমরা কি এখানে অ্যাড করব? এখানে অ্যাড করব হচ্ছে CH2OH, এখানে যুক্ত করব হচ্ছে OH। ঠিক আছে, এই যে এখানে আমরা দেখো ওইটারই জাস্ট আমরা রিভার্স করে এখানে দিচ্ছি। ওকে, এটা হবে OH, এটা OH, এটা H, এটা H, তারপরে হচ্ছে আর আরেকটা জানি এখানে কি হবে, আরেকটা হবে CH2OH। এটা CH2OH টা নিচের দিকে হবে CH2OH, এখানে H। ঠিক আছে, ওকে, আমরা ধরলাম এটা 1 নং কার্বন, বুঝো, আমরা ধরলাম এটা 1 নং কার্বন, এটা 2 নং কার্বন, এটা 3, 4, 5, 6, রাইট? এখানে যদি আমরা ধরি এটা 1 নং কার্বন, এটা 2 নং কার্বন, এটা 3, এটা 4, এটা 5 এবং এটা কি 6 নং কার্বন। এখানে একটা জিনিস দেখো, এখানেও 1 নং কার্বন আছে, এখানেও 1 নং কার্বন, এখানে 2 নং কার্বন। এই 1 নং কার্বনের এখানে একটা হাইড্রোক্সিল গ্রুপ আছে, 2 নং কার্বনও এখানে কি একটা আছে, হাইড্রোক্সিল গ্রুপ আছে। এই দুইটা হাইড্রোক্সিল গ্রুপ কি করবে, একত্রে যুক্ত হবে। এখানে একটা OH আছে, এখানে একটা OH আছে। বিষয়টা কি ঘটবে, এখানে এই যুগের একটা হাইড্রোজেন আর ওই যুগের একটা হাইড্রোক্সিল গ্রুপ একত্রিত হয়ে H2O অর্থাৎ এক অণু পানি বের করে দিয়ে দিবে। ফলে একটু কি হয়ে যাবে, বের হয়ে চলে যাবে। অবশিষ্ট থাকবে কে, একটা মাত্র অক্সিজেন। কথা বোঝো, এখানে হাইড্রোক্সিল গ্রুপ, এখানে একটা হাইড্রোক্সিল গ্রুপ আছে, এই যেটার মতোই। এখানে এই যুগের একটা H, এই যুগের একটা OH, তাহলে কি হলো, দুইটা H, একটা O, এক অণু পানি বের হয়ে চলে যাচ্ছে, অবশিষ্ট থাকতে একটাও, এই একটাও মাঝে চলে আসবে এবং এখানকার কার্বন এসে এখানকার কার্বন এসে পরস্পরের সাথে জয়েন লেগে যাবে। ঠিক আছে, এটা আমি একটু দেখাচ্ছি তোমাদেরকে, তাহলে তোমাদের একটু বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, ওকে, তো এইটা যদি আমি এখান থেকে একটু মুছে ক্লিয়ার করছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তো এইখানে আমরা কি করবো, এই হাইড্রোক্সিল গ্রুপটা এখান থেকে মুছে দিব, এখান থেকে হাইড্রোক্সিল গ্রুপটা মুছে দিব। ঠিক আছে, অথবা আমরা একটা কাজ করতে পারি, আমরা এটাকে ছোট করে আমরা নিচে আরেকটা জিনিস লিখতে পারি। আচ্ছা, আমরা এইটাই করি। এখানে একটা কি ছিল, এখানে একটা OH ছিল, আর এখানেও একটা কি ছিল, OH ছিল। ঠিক আছে, ওকে, তা আমরা এটাকে ওকে ছোট করে ফেলি। ওকে, এটা উপরের দিকে নিয়ে গেলাম। ওকে, এখন এই দুইটা আমরা কি করব, আবার আমরা এখানে নিলাম। এখানে নেওয়ার পর আমরা এই যে হাইড্রোক্সিল গ্রুপটাকে মুছে দিলাম। এখানে কি করলাম, এখন অক্সিজেন দিয়ে বন্ধনী তৈরি করে দিলাম। ঠিক আছে, এই হয়ে গেল ফ্রুক্টোজ। এটা হচ্ছে গ্লুকোজ, এটা হচ্ছে ফ্রুক্টোজ, আর এটা হচ্ছে সুক্রোজ। এখানে কি হচ্ছে, এখানে একটা কার্বন ছিল, কার্বনের সাথে একটা OH ছিল, এখানে একটা কার্বন ছিল, এর সাথে একটা OH ছিল। এখানে এই দুইটা একত্রিত হয়ে কি আমি বলতে পারি, এই দুইটা একত্রিত হয়ে চলে গেছে। আমি এখান থেকে কেটে দিলাম, চলে গেছে। ওকে, তাহলে থাকে অক্সিজেন। এই অক্সিজেনটা এখান থেকে এখানে চলে আসবে এবং এদের মধ্যে বন্ধনী সৃষ্টি হয়ে যাবে, অর্থাৎ COC এরকম একটা বন্ধনী তৈরি হবে। এই বন্ধনীকে বলা হয় গ্লাইকোসাইডিক লিঙ্কেজ। গ্লাইকোসাইডিক লিঙ্কেজ কি, সাধারণত দুইটা মনোস্যাকারাইড যখন একত্রিত হয়, এই দুইটা মনোস্যাকারাইড একত্রিত হওয়ার সময় এক অণু পানি বের হয়ে যায় এবং এর 1 নং কার্বনের সাথে, মানে গ্লুকোজের 1 নং কার্বনের সাথে ফ্রুক্টোজের 2 নং কার্বনের মধ্যে কি হয়, এই যে হাইড্রোক্সিল গ্রুপ যেটা আছে, এই হাইড্রোক্সিল গ্রুপের মধ্যে বন্ধনী সৃষ্টি হয়। ফলে এই কার্বন অক্সিজেন কার্বন এই বন্ধনী সৃষ্টি হয় এবং এক অণু কি বের হয়ে যায়, এক অণু পানি
বাইরের দিকে বের হয়ে চলে যায়। এই ধরনের যোগ মানে এই ধরনের বন্ধনীকেই যেটা গ্লাইকোসাইডিক লিঙ্কেজ বা গ্লাইকোসাইডিক বন্ড বলা হয়। আমি আরেকবার বলছি, সাধারণত কি হবে, গ্লাইকোসাইডিক লিঙ্কেজ কাকে বলা হয়? দুইটা মনোস্যাকারাইড যখন একত্রিত হয়ে সাধারণত যখন একটা যৌগ গঠন করে, তখন তার মধ্যে দুইটা হাইড্রোক্সিল গ্রুপ পরস্পরের সাথে যুক্ত হওয়ার সময় কোনো পানি নির্গমন করে এবং সিওসি বন্ড সৃষ্টি করে, তখন সেই ধরনের বন্ডকে বা লিঙ্কেজকে গ্লাইকোসাইডিক বন্ড বা গ্লাইকোসাইডিক লিঙ্কেজ বলে। এখানে 1 নং কার্বনের সাথে ফ্রুক্টোজের 2 নং কার্বন যুক্ত হয়ে এখনো সুক্রোজ তৈরি করে। এই তো হয়ে গেল। এখন এই সুক্রোজ তৈরিতে আমরা দেখালাম। এখন সুক্রোজ, একটা পরীক্ষার মধ্যে একটা কথা আসে, সুক্রোজ উৎপাদন প্রক্রিয়া। সুক্রোজ আমরা যা জানি চিনি উৎপাদন প্রক্রিয়াকে আখের রসের মধ্যে হচ্ছে, মনোযোগ দিয়ে শোনো, আখের রসের মধ্যে হচ্ছে 15% কি থাকে? সুক্রোজ থাকে। এই সুক্রোজ ছাড়াও আখের রসের মধ্যে কিছু অ্যাসিড, কিছু প্রোটিন, কিছু হচ্ছে ফসফেট, এই যৌগগুলো অবস্থান করে। প্রথমে কি করা হয়, আখের যে রসটা আছে এই রসটাকে হচ্ছে কলিচুনের সাথে, চুনের পানির সাথে মিক্সড করা হয়। কলিচুনের সাথে যখন এটাকে মিক্সড করা হয়, তখন এই কলিচুনের জন্য কি হয়, অ্যাসিড, যেটা যেহেতু কলিচুন ক্ষার, তো অ্যাসিডটা কি হয়, প্রশমিত হয়ে যায় এবং যে ফসফেটটা আছে, যে ফসফেট গ্রুপ, সেটা ফসফেট যৌগটা হচ্ছে কি হয়ে যায়, অধক্ষেপ সৃষ্টি হয়ে যায়। ঠিক আছে, ফসফেট জাতীয় উপাদানটা হচ্ছে অধক্ষেপ সৃষ্টি হয়ে যায়। অধক্ষেপ সৃষ্টি হওয়ার পর এই যে রসটা আছে, এই রসটার থেকে যে ভেজাল যে পদার্থগুলো আছে, সেটাও কি নর্মালি ফেনা আকারে অধক্ষেপ্ত হয়, মানে বের হয়ে চলে যায়। অবশিষ্ট যে রসটা থাকে তাকে ঠান্ডা ভাবে মানে ঘনীভূত করলে বা ঠান্ডা করলে সাধারণত চিনির স্ফটিক তৈরি হয়। তাহলে আখের রসে 15% সুক্রোজ থাকে, আখের রসের সাথে কলিচুন মিশালে সেখান থেকে কি হয়, অ্যাসিড প্রশমিত হয়, ফসফেট জাতীয় পদার্থের অধক্ষেপ সৃষ্টি হয়। ঠিক আছে, অবশিষ্ট যে রসটা আছে, এই অবশিষ্ট রস থেকে হচ্ছে জাল দিলে, মানে আমরা যদি জাল দিই তাহলে কি হয়, যে অবশিষ্ট ভেজাল যে পদার্থগুলো আছে সেগুলো ফেনা আকারে বের হয়ে চলে যায়। এরপরে সেই রসটাকে আমরা যদি ঘনীভূত করে ঠান্ডা অবস্থায় ঠান্ডা করি, তাহলে সেই ক্ষেত্রে চিনির স্ফটিক, মানে চিনির যে কেলাস, সেটা উৎপন্ন হবে বা উৎপন্ন হয়। শেষ হয়ে গেছে। এই সুক্রোজ এর গলনাঙ্ক হচ্ছে 188 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ 188 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নর্মালি এই সুক্রোজ হচ্ছে গলা শুরু করে বা চিনি গলা শুরু করে বা গলে যায়। ঠিক আছে, আচ্ছা, তো এইগুলো হচ্ছে আমাদের সুক্রোজ নিয়ে কথাবার্তা। সুক্রোজের পরে আর দুইটা যৌগ আছে আমাদের বইয়ের মধ্যে, ছোট করে লেখা আছে। এটার নাম হচ্ছে সেলোবায়োস, এটার নাম হচ্ছে ম্যালটোজ। এখন এই সেলোবায়োস আর ম্যালটোজ কি? সেলোবায়োস এবং ম্যালটোজের কথা যদি বলতে চাই, সেলোবায়োস হচ্ছে 2 অণু গ্লুকোজ একত্রিত হয়ে সেলোবায়োস তৈরি হয়, আর 2 অণু গ্লুকোজ একত্রিত হয়ে ম্যালটোজও তৈরি হয়। এখন বলতে পারো এই কথা দুইবার বললাম কেন? আসলে এখানে হচ্ছে আলফা এবং বিটার একটা কাহিনী আছে। আলফা গ্লুকোজ, বিটা গ্লুকোজের একটা কাহিনী আছে। অর্থাৎ দুইটা আলফা গ্লুকোজ যখন 1,4 লিঙ্কেজের মাধ্যমে যুক্ত হয়, তখন সেই ধরনের যৌগকে বা বন্ধনীকে আমরা বলতে পারি হচ্ছে ম্যালটোজ। আর যদি দুইটা বিটা গ্লুকোজ 1,4 লিঙ্কেজের মাধ্যমে যুক্ত হয় এবং যা তৈরি করে তা হচ্ছে সেলোবায়োস। কিভাবে তৈরি হয় সেটা আমি তোমাদেরকে বোঝাই। তাহলে গ্লুকোজের সংখ্যা যদি আমি আঁকতে যাই, তাহলে হচ্ছে এটা হচ্ছে গ্লুকোজ, কার্বন, এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন এবং এখানে একটা কার্বন। ঠিক আছে, ওকে। এখন প্রত্যেকটার কি হবে, হাত বের হবে, তাই না? তো এটা কি হবে, এটা হচ্ছে OH, এটা আলফা গ্লুকোজ আঁকছি, এখানে H, এখানে OH, এখানে H, উপরে OH, 3 নং কার্বন সবসময় হাইড্রোক্সিল গ্রুপটা উপরের দিকে হয়, এখানে H, এখানে OH, এখানে H, আর এখানে H, CH2OH। তো এটা একটা কি আলফা গ্লুকোজ। এই আলফা গ্লুকোজটাকে আমরা এখন কপি করলাম, কপি করে এই পাশে নিয়ে আসলাম। ঠিক আছে, তো আলফা গ্লুকোজ কপি করার পর ওই যে 1,4 লিঙ্কেজ একটু আগে আমরা সুক্রোজ দেখাছিলাম না, এখানে কি হবে, এই 1 নং কার্বন আমরা জানি এটা হচ্ছে কত, এটা হচ্ছে 1 নং কার্বন, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6। এক্ষেত্রে কি এটা 1, এটা 2, এটা 3, এটা 4,
এটা 5 আর এটা কি 6। তাহলে এখানে দেখো এটা 1 নং কার্বন, এটা 4 নং কার্বন। যখন দুইটা আলফা গ্লুকোজ এরা পাশাপাশি আসে তখন 1 নং কার্বন এবং 4 নং কার্বনের এই যে হাইড্রোক্সিল গ্রুপটা এখান থেকে শুরু করে এই পর্যন্ত এই দুইটা H এবং O এটা মিলে কি হয়, এই দুইটা মিলে কি হয়ে যায়, পানি হয়ে যায়, বের হয়ে চলে যায়। আমি এটা জাস্ট মুছে দিলাম, ওকে মুছে দিলাম। এবং এখানে একটা অক্সিজেন থাকে, ওই অক্সিজেনটা মাঝখানে চলে আসবে এবং এদের মধ্যে একটা বন্ধনী সৃষ্টি করে ফেলবে। এই হয়ে গেল, এটাকে বলা হবে আলফা 1,4 লিঙ্কেজের ডাইমার। ডাইমার কেন বললাম, ডাইমার যার নাম হচ্ছে কি, আমরা এটাকে বলতে পারি ম্যালটোস। এই যৌগের নাম হচ্ছে কি ম্যালটোস। এটা আলফা গ্লুকোজের, ঠিক আছে, আলফা 1,4 লিঙ্কেজের ডাইমার। অবশ্যই এটা কি হবে, গ্লুকোজের 2 অণু গ্লুকোজ মিলে একটা কি তৈরি করছে, এখানে ম্যালটোস তৈরি করলো। এই সেম ম্যালটোসটা যদি আমরা, সেম জিনিসটাকে যদি আমরা সেলোবায়োস বানাই তাহলে কি হয় বানাতে পারবো সেটা বুঝো। এই জিনিসটা আমরা ঠিক পরেরটার মধ্যে কপি করছি, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আমি এই পাশটাকে মুছে দিলাম, ওকে এখানেই করব। এখানে দেখো এখানে ঘটনাটা কি ঘটে, ঠিক আছে। যদি দুইটা বিটা গ্লুকোজ হয় তাহলে এটা একটা বিটা গ্লুকোজ, এটা একটা বিটা গ্লুকোজ, মানে দুইটাই কি হবে বিটা গ্লুকোজ। আর বিটা গ্লুকোজে হাইড্রোক্সিল গ্রুপটা কি হয়, 1 নং কার্বনে কি হয় উপরের দিকে হয়, এখানেও কি হবে 1 নং কার্বনের দিকে হাইড্রোক্সিল গ্রুপটা কি হবে, 1 নং কার্বনে হাইড্রোক্সিল গ্রুপটা উপরের দিকে উঠবে, রাইট। এখন এখানে তো আগে থেকেই কি আছে, এখানে তো আগে থেকেই OH আছে, 4 নং কার্বন তো OH থাকবেই, ঠিক আছে। আগে বন্ধনী ছিল এইরকম ভাবে, এখন যেহেতু হাইড্রোক্সিল গ্রুপটা উপরে চলে গেছে তাহলে উপরে হাইড্রোক্সিল গ্রুপ আবার এখানে নিচে হাইড্রোক্সিল গ্রুপ আছে, এরা কর্নার ভাবে কি করবে বন্ধনী সৃষ্টি করবে, ঠিক আছে। এরা কি করবে কর্নার ভাবে বন্ধনী সৃষ্টি করবে। কিভাবে দেখো, এখানে হাইড্রোক্সিল গ্রুপটা উঠে যাবে, এখানে হাইড্রোক্সিল গ্রুপটা উঠে যাবে, আর এখানে অক্সিজেনটা কি হবে এখানে মাঝখানে চলে আসবে। এই তো এ হয়ে গেল হচ্ছে বিটা গ্লুকোজের 1,4 লিঙ্কেজ, 1,4 লিঙ্কেজের ডাইমার, বা একে বলা হয় সেলোবায়োস, ঠিক আছে। এগুলো হচ্ছে সেলোবায়োজের কথা। এই যে আমরা একটু আগে যেটা আঁকছিলাম অর্থাৎ মাল্টোজ, আমরা সাধারণত যে স্টার্চ আছে ওই স্টার্চকে ভাঙলে বা আদ্র বিশ্লেষণ করলে আমরা সেখান থেকে এই ম্যালটোজটা পেয়ে থাকি, এবং এই ম্যালটোজকেও আংশিক রিডিউসিং সুগার বলা হয়। এবং সেলোবায়োস যেটা আছে, এই সেলোবায়োস হচ্ছে কি হয়, এটা বিটা যে গ্লুকোজ আছে বিটা গ্লুকোজের 1,4 লিঙ্কেজের মাধ্যমে সৃষ্টি হয়, এবং এইটাকে সাধারণত সেলুলোজ যা আছে সেলুলোজকে যদি আদ্র বিশ্লেষণ করি বা ভাঙি তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে এই সেলোবায়োস উৎপন্ন হবে। তাহলে এইগুলো হচ্ছে আমাদের ডাইস্যাকারাইড সম্পর্কে যত আলোচনা আছে সেইগুলো। পরবর্তী যে টপিকটা আছে সেটা হচ্ছে অলিগোস্যাকারাইড। এটা বিষয় আসলে বইয়ের মধ্যে খুবই ছোট করে লেখা, আমরাও ছোট করে বলছি। অলিগোস্যাকারাইড হচ্ছে কি, যদি কোনো কার্বোহাইড্রেটকে আদ্র বিশ্লেষণ করলে কি হয়, যদি ন্যূনতম 3টা মনোস্যাকারাইড থেকে 10টা মনোস্যাকারাইড বের হয়, তাহলে 3 থেকে 10 মনোস্যাকারাইড পাওয়া যায়, তখন সেই ধরনের কার্বোহাইড্রেটকে অলিগোস্যাকারাইড বলা হয়। আবার বলছি, কোনো কার্বোহাইড্রেটকে আদ্র বিশ্লেষণ করলে যদি 3টি থেকে 10টি মনোস্যাকারাইড পাওয়া যায় তখন সেই ধরনের কার্বোহাইড্রেটকে অলিগোস্যাকারাইড বলা হয়, ঠিক আছে। এই অলিগোস্যাকারাইডের সাধারণ সংকেত যদি আমরা বলতে চাই তাহলে সাধারণ সংকেত হবে C18 C18H32 এবং O16, C18H32 O16 সাধারণত এর মাধ্যমে এই অলিগোস্যাকারাইডটা নরমালি তৈরি হয়, ঠিক আছে।
এগুলো হচ্ছে অলিগোস্যাকারাইড। অলিগোস্যাকারাইড যদি 3টা মনোস্যাকারাইড পাওয়া যায়, যদি অলিগোস্যাকারাইডকে আদ্র বিশ্লেষণ করলে 3টা মনোস্যাকারাইড পাই, তাহলে ট্রাইস্যাকারাইড, 4টা পেলে টেট্রাস্যাকারাইড, 5টা পেলে পেন্টাস্যাকারাইড, হেক্সাস্যাকারাইড, এরকম ভাবে হবে। তো যদি আমরা 3টা পাই তাহলে ট্রাইস্যাকারাইড এর সরাসরি কোনো বন্ধনী আমাদের বইয়ের মধ্যে দেওয়া নেই, আমাদের দরকারও নেই। তো ট্রাইস্যাকারাইডের সংজ্ঞাটা আসতে পারে 3টি মনোস্যাকারাইড বিশিষ্ট কার্বোহাইড্রেটকেই সাধারণত ট্রাইস্যাকারাইড বলা হয়। ঠিক আছে, এই ট্রাইস্যাকারাইডের এক্সাম্পল যদি আমরা বলতে যাই, তাহলে ট্রাইস্যাকারাইডের এক্সাম্পল আমরা বলতে পারি রাফিনোস। এর এক্সাম্পল হচ্ছে রাফিনোস। এর এক্সাম্পল হচ্ছে রাফিনোস। এই রাফিনোজের সংকেত কিন্তু এটা C18H32O16, এবং এই রাফিনোসকে যদি আমরা ভাঙি তাহলে এক অণু গ্লুকোজ, এক অণু ফ্রুক্টোজ এবং এক অণু গ্যালাক্টোজ পাওয়া যায়। তাহলে এক অণু গ্লুকোজ, এক অণু ফ্রুক্টোজ, এক অণু গ্যালাক্টোজ, এই 3টা মিলে হচ্ছে কি এই ট্রাইস্যাকারাইড তৈরি করে। 2 নাম্বার যদি আমি বলতে যাই টেট্রাস্যাকারাইড। তাহলে এই টেট্রাস্যাকারাইড কি? টেট্রাস্যাকারাইড হচ্ছে ওই যে সেম কোনো কার্বোহাইড্রেটকে আদ্র বিশ্লেষণ করলে যদি 4টি মনোস্যাকারাইড পাওয়া যায়, অথবা 4 কার্বন বিশিষ্ট 4টি মনোস্যাকারাইড বিশিষ্ট কার্বোহাইড্রেটকেই টেট্রাস্যাকারাইড বলা হয়। এই ক্ষেত্রে হচ্ছে আমরা জানি এর সাধারণ সংকেত কি C18H32O, এটা মানে এর সংকেতগুলো হচ্ছে মানে একটু জাস্ট আপগ্রেড হবে, মানে ডাইরেক্ট ডাবল হবে। এখানে C18 দিছি না, এর পরিবর্তে আরো কার্বনের সংখ্যা হচ্ছে বাড়বে, কারণ এই যে টেট্রাস্যাকারাইড আছে এটার মধ্যে আদ্র বিশ্লেষণ করলে, অর্থাৎ এটার মধ্যে একটা যৌগ আছে, এই যৌগটার নাম হচ্ছে তোমার স্ট্যাকিওজ। এই স্ট্যাকিওজের কথা যদি আমরা বলি, তাহলে স্ট্যাকিওজ যদি ভাঙি বা আদ্র বিশ্লেষণ করি, তাহলে এক অণু গ্লুকোজ, এক অণু ফ্রুক্টোজ এবং 2 অণু গ্যালাক্টোজ পাওয়া যায় এই টেট্রাস্যাকারাইড থেকে। ঠিক আছে, স্ট্যাকিওজ। আরো আছে স্কারডোস ইত্যাদি। তো এগুলো হচ্ছে ট্রাইস্যাকারাইড, টেট্রাস্যাকারাইড, 3 থেকে 10 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইডকে অলিগোস্যাকারাইড বলে। শেষ। তো লাস্ট হচ্ছে আমাদের আণবিক গঠনের মধ্যে, সেটা হচ্ছে পলিস্যাকারাইড। আর পলিস্যাকারাইড সম্পর্কে যদি বলতে যাই, তাহলে পলিস্যাকারাইড কি? যদি কোনো কার্বোহাইড্রেটকে আদ্র বিশ্লেষণ করলে 10-এর অধিক মনোস্যাকারাইড পাওয়া যায়, তখন তাকে বলা হয় কি? পলিস্যাকারাইড। এর সাধারণ সংকেত হচ্ছে C5H10 এবং O5N। এর সাধারণ সংকেত C5H10, না এখানে C5 হবে না, সরি, এখানে C5 না, এটা হবে C6H10O5N। এর মান মাল্টিপল, 10-এর অধিক, আমরা যেটা বললাম 10-এর অধিক হতে পারে। C6H10O5N, এটা হচ্ছে পলিস্যাকারাইডের পলিস্যাকারাইড। আমাদের বইয়ে 3 ধরনের পলিস্যাকারাইড সম্পর্কে আলোচনা আছে, একটা হচ্ছে স্টার্চ, একটা হচ্ছে সেলুলোজ, আর একটা হচ্ছে গ্লাইকোজেন। তো গ্লাইকোজেন নিয়ে এত ডিটেলস আলোচনা নাই, জাস্ট একটু বলা আছে টুকটাক। মেন ইম্পর্টেন্ট টপিক হচ্ছে স্টার্চ এবং সেলুলোজ, এবং এদের গঠন আসে, ব্যবহার আসে, কাজ আসে পরীক্ষার মধ্যে, তো আমরা সেই গঠন সম্পর্কে জানবো। তাহলে পলিস্যাকারাইডের মধ্যে প্রথম আমরা যে টপিকটা যে সম্পর্কে জানবো সেটা হচ্ছে স্টার্চ সম্পর্কে। স্টার্চ কি? সেম, স্টার্চের সংকেত আমরা জানি C6H10O5N, যা ইয়ার সংকেত ছিল, পলিস্যাকারাইডের সংকেত ছিল, সেই একই সংকেত এক্ষেত্রে কার ক্ষেত্রে আছে? স্টার্চের ক্ষেত্রে আছে। কিন্তু স্টার্চের মধ্যে আসলে গঠন হয় কি দিয়ে? স্টার্চকে যদি আমরা সূক্ষ্মভাবে দেখি, মানে তার আণবিক একক গঠন দেখি, তাহলে তার মধ্যে প্রধানত 2টা উপাদান আছে। একটার নাম হচ্ছে অ্যামাইলোজ, আর একটার নাম হচ্ছে অ্যামাইলোপেকটিন। মানে অ্যামাইলোজ কি, অ্যামাইলোপেকটিন কি, তোমাদের মনে এই কথাটা আসতে পারে যে হোয়াট ইজ দ্য অ্যামাইলোজ অ্যান্ড হোয়াট ইজ দ্য অ্যামাইলোপেকটিন। যদি এরকম হয় যে 200 থেকে 1000 অণু গ্লুকোজ যদি একত্রিত হয়, 200 থেকে 1000 অণু গ্লুকোজ যদি একত্রিত হয়, তখন তাকে বলা হয় অ্যামাইলোজ। এবং 2000 থেকে
2 লাখ 2 লাখ অণু যদি গ্লুকোজ হয় তাকে বলা হয় অ্যামাইলোপেকটিন। অ্যামাইলোপেকটিন, ঠিক আছে, অ্যামাইলোপেকটিন। নর্মালি এই অ্যামাইলো যেটা আছে, এই বা অ্যামাইলোপেকটিন যাই বই না কেন, এই অ্যামাইলোপেকটিন স্টার্চ এগুলো হচ্ছে ধান, গম, আলু এইসব জায়গার মধ্যে বেশি পাওয়া যায়। এবং এই অ্যামাইলেজ ধান, গম, আলুর মধ্যে হচ্ছে 22% থাকে মোট যে স্টার্চ আছে বা মোট যে উপাদান আছে, এবং বাকি যে 78% আছে সেটা হচ্ছে এই অ্যামাইলোপেকটিন থাকে। তাহলে আবার বলছি, যদি বলা হয় যে গ্লুকোজের স্টার্চের গঠন লেখো, তাহলে প্রথমে বলবা স্টার্চ একটি পলিস্যাকারাইড, সংজ্ঞাটা বলে ফেলতে পারো। এর আণবিক সংকেত হচ্ছে C6H10O5 স্টার্চ হচ্ছে মূলত, বা স্টার্চকে আদ্র বিশ্লেষণ করলে বা স্টার্চের গাঠনিক উপাদান যদি বলতে যাই, তাহলে তার মধ্যে দুটো জিনিস পাওয়া যায়, এক হচ্ছে অ্যামাইলোজ, একটা হচ্ছে অ্যামাইলোপেকটিন। এই অ্যামাইলোজ হচ্ছে 200 থেকে 1000 অণু গ্লুকোজ একত্রিত হয়ে তৈরি করে অ্যামাইলোজ, এবং 2000 থেকে 2 লাখ অণু গ্লুকোজ একত্রিত হয়ে তৈরি করে অ্যামাইলোপেকটিন। নর্মালি ধান, গম, আলু এইসব উপাদানের মধ্যে অ্যামাইলোজ পাওয়া যায় হচ্ছে 22% এবং অ্যামাইলোপেকটিন পাওয়া যায় হচ্ছে 78%। এখন এই যে স্টার্চটা আছে, এই স্টার্চের গঠন সম্পর্কে যদি আমরা বলতে চাই, স্টার্চটা তৈরি হয় কি করে। স্টার্চ হচ্ছে গ্লুকোজের পলিমার, সহজ কথায় অ্যামাইলোজ, অ্যামাইলোপেকটিন দুইটাই তো গ্লুকোজ। গ্লুকোজের পলিমার কিভাবে তৈরি হয়, আমরা একটা গ্লুকোজ আঁকি তাহলে তোমরা বুঝতে পারবা। তাহলে গ্লুকোজ যদি আঁকি আমরা, তাহলে এটাকে আমরা একটু অন্যভাবে আঁকি, তাহলে আমাদের করতে সুবিধা হবে। আচ্ছা, একটা জিনিস আমরা বারবার করব। তো এটা হচ্ছে একটা অক্সিজেন নিলাম আমরা, হ্যাঁ, একটা অক্সিজেন নিলাম, নেওয়ার পর গ্লুকোজ আমরা আগেও আঁকছি, এটা একটু বেটার করে আঁকি, চেষ্টা করে আঁকার জন্য। তো এখানে ওকে একটা আসবে, এখানে একটা কার্বন বসবে, নেক্সট এখানে একটা বন্ধনী তৈরি হবে, সেম এখানে একটা কার্বন বসবে, এখানে একটা বন্ধনী আসবে, সেম এখানেও একটা কার্বন বসবে, এখানে একটা বন্ধনী আসবে, এখানেও একটা কার্বন বসবে, এখান থেকে এবং এখান থেকে দুই জায়গা থেকে দুইটা হাত আসবে, এখানে মাঝখানে একটা কার্বন বসবে। এই হলো গ্লুকোজ, ঠিক আছে। এই যে গ্লুকোজটা আছে, এটাকে আমরা সিলেক্ট করে আগে একটা জায়গার মধ্যে আগে করে রাখি। আচ্ছা, ঠিক আছে, এখানে আমরা এটা রেখে দিলাম, ঠিক আছে। আর এটা যেটা আছে, এটা নিয়ে হচ্ছে আমরা এখন কাজ করব, ঠিক আছে। এটা হচ্ছে একটা গ্লুকোজ। তাহলে এই যে গ্লুকোজটা আছে, এটা ছোট করে নিই, ওকে, ঠিক আছে। এই গ্লুকোজের এখন আমরা এখানে আমরা তো জানি প্রত্যেকটা গ্লুকোজের কি আছে, কার্বনের কি আছে, এরকম ভাবে হাত থাকবে। তো এটা যেহেতু, আর একটা কথা মনে রাখবা যে স্টার যেটা, এটা হচ্ছে গ্লুকোজের আলফা 1,4 লিঙ্কেজ, আলফা ডি গ্লুকোজের 1,4 লিঙ্কেজের পলিমার। অর্থাৎ একটা গ্লুকোজের 1 নং কার্বনের সাথে, আলফা গ্লুকোজের 1 নং কার্বনের সাথে অন্য একটি আলফা গ্লুকোজের 4 নং কার্বন যুক্ত হয়ে এই 1,4 লিঙ্কেজ তৈরি করবে। 1,4 লিঙ্কেজ কি একটু আগে আমরা দেখিয়েছিলাম। তাহলে এখানে কি হবে, আলফা গ্লুকোজ মানে হচ্ছে 1 নং কার্বনের হাইড্রোক্সিল গ্রুপ নিচে, এটার হাইড্রোক্সিল গ্রুপটা উপরে, এটার হাইড্রোক্সিল গ্রুপটা হচ্ছে নিচে, এটার হাইড্রোজেনটা উপরে। আর 3 নং কার্বন সবসময় হাইড্রোক্সিল গ্রুপ হয় উপরে, হাইড্রোজেন নিচে, হাইড্রোক্সিল গ্রুপ নিচে, হাইড্রোজেন উপরে, এখানে হাইড্রোজেন যুক্ত হবে, আর এখানে CH2OH। এটা একটা গ্লুকোজ, ঠিক আছে, এটা একটা গ্লুকোজ। কারণ এই গ্লুকোজটাকে আমরা হচ্ছে করি সিলেক্ট করে রাখি, সিলেক্ট করে এটাকে আমরা পাশে নিব, এই একটা নিয়ে আসলাম, আবার এটাকে কপি করে আরেকটা এখানে নিয়ে আসলাম। দেখো, আমরা 3টা গ্লুকোজ নিয়ে কাজটা করব, ঠিক আছে, ওকে, ঠিক আছে। এখানে 3টা গ্লুকোজ নেব। তো গ্লুকোজের কি করব, 1 নং আর 4 নং এর মধ্যে আমরা হচ্ছে করব। তাহলে এটা হচ্ছে 1, 2, 3, 4, 5, 6। আমাদের এটা আপাতত না লাগলেও চলবে, এটা আমার দরকার নেই।
যেহেতু আমরা এখানে কপি করে ফেলছি, ভাবছিলাম ওইটা পরে নিয়ে আসবো। যাই হোক, এনিওয়ে, তাহলে এইটাও কি 1 নং কার্বন, 2 নং কার্বন, 3, 4, 5, 6, এখানেও ঘুরে ফিরে কাহিনী সেম, 1, 2, 3, 4, 5, কার্বন নাম্বার 6 হয়ে গেল। এখন ওই যে আমরা যে একটু আগে সুক্রোজ দেখেছিলাম, ওইখানে 1,4 লিঙ্কেজের মধ্যে যে হাইড্রোক্সিল গ্রুপগুলো যুক্ত হয়ে এখানে কি যাবে, তাহলে আমরা এখানে হাইড্রোক্সিল গ্রুপগুলো সরিয়ে দিব। ঠিক আছে, হাইড্রোক্সিল গ্রুপের পরিবর্তে কি লিখবো, এখানে একটা অক্সিজেন ব্রিজ তৈরি হবে, একটা অক্সিজেন বন্ধনী তৈরি হবে, আর এখনো পানি বের হয়ে চলে যাবে। সেম এখানেও যদি আমি এখানে হাইড্রোক্সিল গ্রুপটা এখানে মুছে দিই, এখানেও কি হবে, এটার মাঝখানে একটা অক্সিজেন তৈরি হবে। এ হয়ে গেল একটা স্টার্চের সংকেত। এখন আমি যদি স্টার্চের এখানে দেখো এরকম করি, এই যে এখান থেকে এইটুকু নিলাম, আর এখানে অক্সিজেন সহ নিব, এটার পাশে যদি আমি এখন এন দেই, তাহলেই এই হয়ে গেল একটা স্টার্চের সংকেত। তাহলে আমরা গ্লুকোজ একটা যদি পরীক্ষা রাখতে চাই, প্রথমে গ্লুকোজ 3টা নেব পাশাপাশি, গ্লুকোজ গ্লুকোজ গ্লুকোজ, পরীক্ষা কিন্তু এই স্ট্রাকচারটা আসে, স্টার্চের গঠন লেখো বা স্টার্চের ব্যাখ্যা লেখো বা এর যে কিভাবে গঠিত হয় সেটা লেখো। তাহলে প্রথমে অ্যামাইলোজ, অ্যামাইলোপেকটিনের যে কথাগুলো বললাম সেগুলো বলে নিবা, বলে নেওয়ার পর হচ্ছে তুমি এভাবে 3টা পাশাপাশি গ্লুকোজ আঁকবা। হাইড্রোক্সিল গ্রুপগুলো তুমি দরকার হলে আগে হাইড্রোক্সিল গ্রুপ দিয়ে নিতে পারো, নাহলে কনফিউশন লাগতে পারে, পরে হাইড্রোক্সিল গ্রুপগুলো ইরেজার দিয়ে মুছে নিচের দিকে অক্সিজেন দ্বারা যুক্ত করে দিবা। আর এইখানের এই দাগটা হচ্ছে অক্সিজেনের এই পাশেরটা অক্সিজেনের বাইরে দাগটা, আর ওই পাশের দাগটা হচ্ছে অক্সিজেনের ওই পাশে, মানে একটা অক্সিজেন হচ্ছে এটার ভিতরে পড়বে। দেখো এখানে এন দিলেই, এন মানে বোঝাচ্ছে কি 2, 4, 10, 15, 20, 100, 1 লাখ, 1 কোটি পর্যন্ত হতে পারে। মানে এন এখানে আমরা 3টা না দিয়ে 10,000 যদি দেই, তাহলেও কি হবে, একটা স্টার্চ হওয়া সম্ভব। এই হলো স্টার্চ। ঠিক আছে, এই স্টার্চের এই বন্ধনী দিয়েই আমরা হচ্ছে কি তৈরি করতে পারবো, সেলুলোজটাও তৈরি করতে পারবো, বাট সেলুলোজটা আমরা আরে ওই নতুন ভাবেই তৈরি করবো, সমস্যা নাই। এগুলো হচ্ছে স্টার্চের তৈরি। তাহলে বলবা অ্যামাইলোজ, অ্যামাইলোপেকটিনের কথাটা বলবা, অ্যামাইলোজ কতগুলো গ্লুকোজ দ্বারা তৈরি, অ্যামাইলোপেকটিন কতগুলো গ্লুকোজ দ্বারা তৈরি, অ্যামাইলোজ কি পরিমাণ ধান গম আলুর মধ্যে পাওয়া যায়, অ্যামাইলোপেকটিন কি পরিমাণ পাওয়া যায়, তারপরে হচ্ছে গ্লুকোজের আলফা ডি গ্লুকোজের 1,4 লিঙ্কেজ গুলো যুক্ত হয়ে সাধারণত যে পলিমার তৈরি করে সেটাই হচ্ছে কি স্টার্চ, আর সেলুলোজ তো পরে আছে। এখন স্টার্চের গুরুত্বপূর্ণ দুটো টপিক হচ্ছে স্টার্চের ধর্ম এবং স্টার্চের ব্যবহার। কি কি আমরা স্টার্চের ধর্ম দেখতে পারি। স্টার্চ কি, প্রথমে হচ্ছে স্টার্চ হচ্ছে স্বাদহীন, বর্ণহীন, গন্ধহীন সাদা পাউডার জাতীয় পদার্থ। আমরা যখন ভাত খাই, ঠিক আছে, ভাত গম, আমরা তো ভাত কিন্তু আমরা বলি দানাদার, কিন্তু আসলে ভাত কিন্তু দানাদার না। ভাত যদি তুমি হাতের মধ্যে স্ম্যাশ করো, ঠিক আছে, বা শুকনো অবস্থায় যদি তুমি একটা ধান বা চাল শুকনো অবস্থায় যদি ভেঙে ফেলো, তাহলে পাউডারের মতো গুঁড়া হয়ে যাবে। আমরা যে গমের আটা যেটা আছে, আটা বা কর্নফ্লাওয়ার বা চালের গুঁড়া একদম পাউডারের মতো হয়ে যায়। তো এগুলো হচ্ছে পাউডার জাতীয়। সাধারণ তাপমাত্রায়, নর্মাল তাপমাত্রায় হচ্ছে স্টার্চ পানির সাথে, ইথারের সাথে বা অ্যালকোহলে দ্রবণীয় হয় না, অর্থাৎ অদ্রবণীয়। 3 নাম্বার হচ্ছে, এটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, আয়োডিন দ্রবণে স্টার্চ নীল বর্ণ ধারণ করে। অর্থাৎ আমাকে যদি স্টার্চ পরীক্ষা করতে দেওয়া হয় যে এটা কি স্টার্চ নয়, তাহলে হচ্ছে কি করবো, আমি এটা আয়োডিন দ্রবণের সাথে মিক্সড করব। যদি এটা গাঢ় নীল কালো বর্ণের একটা, মানে কালচে নীল আমি বলতে পারি, এই কালচে নীল বর্ণ ধারণ করে, তখন আমি বলবো যে এটা স্টার্চ। আর যদি কালচে নীল বর্ণ ধারণ না করে, তাহলে এটা স্টার্চ না। এটা হচ্ছে স্টার্চ বের করার পদ্ধতি, মানে স্টার্চের শনাক্তকরণ পদ্ধতি। এরপর হচ্ছে উচ্চ তাপমাত্রায় স্টার্চ ভেঙে হচ্ছে ডেক্সট্রিন এবং ম্যালটোজ হয়ে পরিণত হয়, যা পরবর্তীতে গ্লুকোজে পরিণত হয়। ডেলটোজ বা ম্যালটোজ এগুলো হচ্ছে গ্লুকোজ, মানে জাস্ট বড়, যেহেতু স্টার্চ অনেক বড় অণুটা ভেঙে ছোট অণু হয়ে ডেক্সট্রোজ এবং মল্টোজের ছোট অণু, একটু আগে মল্টোজ নিয়ে আমরা আলোচনা করেছিলাম। এরপরে এই মল্টোজ, আমরা জানি 2 অণু গ্লুকোজ নিয়ে কোনো মল্টোজ হয়, তাহলে এই মল্টোজটাকে ভেঙলেই পরে কি হয়, গ্লুকোজ পরিণত হয়ে যায়। ফেহিলিং দ্রবণে, ঠিক আছে, বেনেডিক দ্রবণ বা ফেহিলিং দ্রবণের মধ্যে স্টার্চ বিজারিত হয় না, অর্থাৎ স্টার্চ নন রিডিউসিং সুগার। কারণ নন রিডিউসিং সুগার আমরা বলছিলাম যে এলডিহাইড বা কিটোন গ্রুপ যদি মুক্ত অবস্থায় থাকে, তাহলে সেটা হচ্ছে কি রিডিউসিং সুগার। আর এখানে কি আছে দেখো, মুক্ত অবস্থায় নাই, বন্ধনী তৈরি করে ফেলছে, তাই এখানে এলডিহাইড গ্রুপটা কি নাই, 1 নং কার্বনের মধ্যে এলডিহাইড মুক্ত অবস্থায় নাই। আর যেহেতু মুক্ত অবস্থায় নাই, তাই এটাকে আমরা নন রিডিউসিং সুগার বলতে পারি। স্টার্চের ব্যবহার সম্পর্কে যদি আসি, স্টার্চ প্রধানত খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। আমাদের মানুষের ম্যাক্সিমাম প্রাণীদের
মানে যেগুলো আছে তাদের হচ্ছে স্টার্চ খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। এখন বলতে পারো তৃণভোজী বাইরে তো সেলুলোজ খায়, হ্যাঁ ওদেরও সেলুলোজ উপাদান হয়, কিন্তু আসলে স্টার্চ সেলুলোজ দুটারই তো উপাদান হচ্ছে গ্লুকোজ, ভেঙে পরে গ্লুকোজে পরিণত হয়। তাহলে আমাদের বিশেষ করে মানুষের বা যারা এই ভাত জাতীয় বা শর্করা জাতীয় খাদ্য খায় তাদের প্রধান খাদ্যের উৎস হচ্ছে স্টার্চ। নেক্সট হচ্ছে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় যে গ্লুকোজ উৎপন্ন হয় তা স্টার্চ হিসাবে সঞ্চিত হয় উদ্ভিদ বডির মধ্যে, অর্থাৎ উদ্ভিদ কিন্তু গ্লুকোজ সঞ্চয় রাখে না, রাখে হচ্ছে কি স্টার্চ সঞ্চয়, এই স্টার্চে পরিণত হয়। স্টার্চ থেকে আমরা গ্লুকোজ তৈরি করতে পারি, স্টার্চ হচ্ছে গ্লুকোজের পলিমার। তারপর হচ্ছে অ্যালকোহল প্রস্তুত করতে পারি, আছে এখান থেকে আমরা মদ উৎপাদন করতে পারি, মদ্য উৎপাদন করতে পারি। এই অ্যালকোহল প্রস্তুত, মদ্য উৎপাদন, এগুলো হচ্ছে আমরা এই ইয়ার মধ্যে আলোচনা করছি, ওটা 9 এর মধ্যে যে অপশোষণ আছে সেখানেও কিছু আলোচনা আছে, ঠিক আছে, সেখানে টপিকের মধ্যে আমরা আলোচনা করব। তারপর হচ্ছে এটা তো বললামই, এরপর হচ্ছে স্টার্চ জীবদেহের শক্তি ও কার্বনের উৎস হিসাবে কাজ করে। আমাদের শক্তি মাইটোকন্ড্রিয়া যে সবাচোষণ করে তার জন্য গ্লুকোজ প্রয়োজন, গ্লুকোজের উৎস হচ্ছে স্টার্চ। তারপর হচ্ছে কাগজ ও আঠা উৎপাদনের ক্ষেত্রেও স্টার্চটাকে ব্যবহার করা হয়। এই হচ্ছে স্টার্চের ধর্ম এবং এই হচ্ছে স্টার্চের ব্যবহার, ঠিক আছে, আমরা এই হচ্ছে বুঝতে পেরেছি। এরপরে হচ্ছে আমরা বলবো হচ্ছে সেলুলোজ। সেলুলোজ হচ্ছে, এটা কি বুঝো, এটা হচ্ছে স্টার্চ ছিল গ্লুকোজের আলফা ডিগ্লুকোজের 1,4 লিঙ্কেজের পলিমার। অবশ্য 1,4 লিঙ্কেজ ছাড়া 1,6 লিঙ্কেজও হয়, সেটা আমরা না দেখালাম। সেলুলোজ হচ্ছে বিটা ডি গ্লুকোজের 1,4 লিঙ্কেজের পলিমার, ঠিক আছে, বিটা ডি গ্লুকোজের 1,4 লিঙ্কেজের পলিমার, এবং উদ্ভিদের গাঠনিক উপাদান হিসাবে এই সেলুলোজটা হচ্ছে কাজ করে, সেলুলোজটা হচ্ছে কাজ করে। উদ্ভিদের কোষ প্রাচীর তৈরিতে হচ্ছে সেলুলোজ কাজ করে, এবং এটা মনে রাখবা পৃথিবীর সবচেয়ে বেশি যে কার্বোহাইড্রেট পাওয়া যায় বা যে শর্করা পাওয়া যায় সেটা কিন্তু এই সেলুলোজটাই পাওয়া যায়। তাহলে সেলুলোজ যদি পরীক্ষা আসে, সেলুলোজ কিভাবে গঠিত হয়, তাহলে যেটা বললাম বিটা ডি গ্লুকোজের 1,4 লিঙ্কেজের মাধ্যমে সাধারণত এই সেলুলোজটা তৈরি হয়। তাহলে কিভাবে আমরা সেটা করতে পারি, একটু আগে যেরকম ভাবে আমরা স্টার্চ রাখছিলাম না, সেভাবে আমরা সেলুলোজটাও দিব। এখানে হচ্ছে একটা অক্সিজেন, এখানে কার্বন, এখানে কার্বন, এখানে কার্বন, এখানে কার্বন, এখানে কার্বন, তো এই স্ট্রাকচারটা আমরা এখানে নিয়ে নিলাম, ঠিক আছে। এই স্ট্রাকচার নেওয়ার পর প্রত্যেকটার 2টা করে হাত দিব। তো বিটা গ্লুকোজের বৈশিষ্ট্য কি, বিটা গ্লুকোজ হচ্ছে 1 নং কার্বনে হাইড্রোক্সিল গ্রুপটা কি থাকবে, উপরে থাকবে, এটা তো আমরা জানি। আর বাকি যা আছে কোনো পরিবর্তন হবে না, বাকি যা আছে কোনো পরিবর্তন, আচ্ছা এটা বাকি যা আছে কোনো পরিবর্তন হবে না, যা আছে অ্যাজ ইট ইজ, OH H H C H2 OH। আমরা এটাকে সিলেক্ট করে এটাকে আবার আমরা কপি করি, আচ্ছা আচ্ছা এটাকে ছোট করে নিলাম, ওকে, এটাকে আমরা কপি করি, ওকে, আবার আমরা একটা কপি করি, ঠিক আছে না, ওকে। তাহলে এখানে ঘটনাটা কি ঘটছে, এখানে হচ্ছে দেখো এখানে একটা গ্লুকোজ, এখানে একটা গ্লুকোজ, এখানে একটা গ্লুকোজ, প্রত্যেকটার কি আছে, এই যে এখানে দেখো 1 নং কার্বনে হাইড্রোক্সিল গ্রুপটা কি আছে, উপরের দিকে আছে। এখন আমরা কি করব, এইটার সাথে এই দিকে একটা বন্ধনী তৈরি করবো। আগেরটা বন্ধনী ছিল কি এরকম ভাবে বন্ধনী ছিল না, ঠিক আছে, এখন বন্ধনী হবে কি এরকম ভাবে, বন্ধনীটা এরকম ভাবে হবে, ঠিক আছে, ওকে। তাহলে আমরা দেখাচ্ছি, তাহলে আমি এটা মুছে দিই, এখানে সরাসরি বন্ধনীটা আমি এখানে দেখাচ্ছি, ওকে, ঠিক আছে, ওকে। এখন কি হবে বিষয়টা, এখানে একটা ও, ওকে, বন্ধনী হয়ে গেল, এখানেও একটা ও, বন্ধনী হয়ে গেল, ঠিক আছে। আগেরটার মতোই কি করব, এইটার অক্সিজেন বাদ দিয়ে এখানে একটা দাগ, আর এই পাশের দাগটা অক্সিজেন সহ একটা দাগ দিব, দেওয়ার পর এখানে ইনটু n দিব, ঠিক আছে, এখানে একটু n দিব, এই হয়ে গেল। তাহলে এটা আগেরটা, এই যে গ্লুকোজের যেটা ছিল, এটা ছিল হচ্ছে গ্লুকোজের, এটা হচ্ছে গ্লুকোজের আলফা ডি গ্লুকোজের 1,4 লিঙ্কেজের পলিমার, আলফা 1,4 লিঙ্কেজের পলিমার। আর এটা কি হবে, বিটা ডি গ্লুকোজের 1,4
1,4 লিঙ্কেজের পলিমার। তাহলে আগেরটা ছিল হচ্ছে কি 1,4 আলফা ডি গ্লুকোজের 1,4 লিঙ্কেজের পলিমার, নিচে দিয়ে বন্ধনী তৈরি হয়েছে। আর এটা হচ্ছে কি বিটা ডি গ্লুকোজের বন্ধন, অর্থাৎ এটা হচ্ছে একটা কর্নার বা অ্যাঙ্গুলার ভাবে, যেহেতু 1 নং কার্বনে হাইড্রোক্সিল গ্রুপটা থেকে উপরের দিকে, এই হয়ে গেল বিটা ডি গ্লুকোজের 1,4 লিঙ্কেজের পলিমার। এই হলো স্ট্রাকচারের গঠন, এই হলো সেলুলোজের গঠন। আশা করি বুঝতে পেরেছো। এরপর হচ্ছে আমরা আরেকটা টপিক নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে পলিস্যাকারাইডের অর্থাৎ সেলুলোজের ধর্ম ব্যবহার। স্ট্রাকচার যেরকম ভাবে বলছিলাম, তাহলে সেলুলোজের প্রথমে ধর্ম হচ্ছে এটাও স্বাদহীন, বর্ণহীন, গন্ধহীন এবং একটু কঠিন পদার্থ, যেহেতু উদ্ভিদের গাঠনিক উপাদান হিসেবে কাজ করে, সাদা কঠিন বর্ণের বা কঠিন উপাদান। সাধারণ তাপমাত্রায় সেলুলোজ পানি, ইথার, অ্যালকোহলে দ্রবীভূত হয় না, অর্থাৎ অদ্রবণীয়। আয়োডিন দ্রবণে এটা স্টার্চের মতো সেলুলোজ কি করে না, গাঢ় নীল বর্ণ ধারণ করে না বা প্রদর্শন করে না। এতে কোনো পুষ্টি উপাদান নেই, স্বাদ নেই এবং এটি নন রিডিউসিং সুগার। পুষ্টি উপাদান নেই, স্টার্চের একটা পুষ্টি উপাদান আছে, সেলুলোজ আমরা হজম করতে পারি না। তারপর হচ্ছে স্বাদে মিষ্টি নয়, এটা তো আমরা জানি, এবং এটি নন রিডিউসিং সুগার, কারণ অ্যালডিহাইড বা কিটোন গ্রুপ যেটাই থাক না কেন, আমরা জানি স্টার্চের মধ্যে হচ্ছে বা সেলুলোজের মধ্যে যে অ্যালডিহাইড গ্রুপ থাকে, কিন্তু অ্যালডিহাইড মুক্ত অবস্থা থাকে না, জন্য এটাকে নন রিডিউসিং সুগার বলতে পারি। সেলুলোজ ফাইবার জাতীয়, যার আণবিক ভর 2 লক্ষ থেকে কয়েক লক্ষ পর্যন্ত হতে পারে, অনেক উচ্চ আণবিক ভর বিশিষ্ট পলিমারই হচ্ছে সেলুলোজ। তাহলে বর্ণহীন, স্বাদহীন, গন্ধহীন, তারপর হচ্ছে পানি, ইথার, অ্যালকোহল দ্রবীভূত হয় না, নীল বর্ণ প্রদর্শন করে না, তা আয়োডিন দ্রবণের মধ্যে পুষ্টি নেই, মিষ্টি নয়, রিডিউসিং সুগার নয় এবং আণবিক ভর অনেক উচ্চ আণবিক ভর বিশিষ্ট, 2 লক্ষ থেকে অনেক লক্ষ পর্যন্ত হতে পারে। এর ব্যবহার যদি বলতে যাই, তাহলে প্রথম ব্যবহার যেটা হচ্ছে, সেলুলোজ উদ্ভিদের কোষ প্রাচীর যে প্রধান উপাদান হিসাবে কাজ করে। আমরা জানি উদ্ভিদের কোষ প্রাচীর, মধ্যপর্দা, প্রাইমারি প্রাচীর, সেকেন্ডারি প্রাচীর, যাই হোক না কেন, তো ওটার প্রধান উপাদান মোটামুটি কোষ প্রাচীরের প্রায় 40% হচ্ছে সেলুলোজ থাকে, 20% হেমিসেলুলোজ থাকে, পেকটিন থাকে 30%। এই উপাদানগুলো হচ্ছে সেলুলোজের জন্য কাজ করে। এছাড়াও সেলুলোজ দিয়ে তন্তু তৈরি করা হয়, যা তন্তু উৎপন্ন হয়, যা বস্ত্রে ব্যবহার করে। আমরা যে সুতা তৈরি করি, সেই সুতারাও কিন্তু এক ধরনের সেলুলোজ ফাইবার এবং আসে। এবং একটা কথা, উদ্ভিদের কোন কোন জায়গার মধ্যে কি কি পরিমাণ সেলুলোজ পাওয়া যায়, এটাও কিন্তু অনেক সময় পরীক্ষার মধ্যে আসে। সাধারণত আমরা যেই তুলা চিনি না, তুলা, এই তুলার মধ্যে হচ্ছে 90% পর্যন্ত হচ্ছে নর্মালি সেলুলোজ থাকে। তুলার মধ্যে কি বললাম যে 94% পর্যন্ত সেলুলোজ থাকতে পারে। লিনেন যে সুতাটা আছে, লিনেন সুতার মধ্যে হচ্ছে সম্ভবত হচ্ছে 90% পর্যন্ত সেলুলোজ থাকতে পারে। ঠিক আছে। কাঠ যে আছে, কাঠ নর্মাল যে আমরা উচ্চ শ্রেণীর উদ্ভিদের কাঠ দেখি, এই কাঠের মধ্যে সেলুলোজের পরিমাণ অ্যাবভ প্রায় 60% পর্যন্ত সেলুলোজ থাকতে পারে। এবং তৃণলতা ছোটখাটো যে উদ্ভিদগুলো আছে, তার মধ্যে হচ্ছে প্রায় 40 থেকে 60% পর্যন্ত হচ্ছে এই সেলুলোজ, 40 থেকে 70% পর্যন্ত সেলুলোজ থাকতে পারে। এছাড়াও অন্যান্য যে ইয়াগুলো আছে, অর্থাৎ মাটিতেও 40 থেকে 70% পর্যন্ত সেলুলোজ থাকতে পারে। তাহলে যেটা বললাম সেটা হচ্ছে তুলার মধ্যে কি পরিমাণ থাকে, 94, লিনেনে হচ্ছে 90, কাঠের মধ্যে 40, তারপরে যদি মাটির কথা বলি সেক্ষেত্রে 40 থেকে 70% থাকে। এবং আমরা যদি বলি তৃণলতা, সেক্ষেত্রে হচ্ছে 30 থেকে 40% পর্যন্ত সেলুলোজ থাকতে পারে। এটা এমসিকিউ এর জন্য সময় আসে। এটি নাইট্রেট বিস্ফোরক হিসেবে ব্যবহার করা হয় এবং সেলুলোজ অ্যাসিটেট ফিল্মে ব্যবহার করা হয়। নর্মাল যে অ্যাসিটেট ফিল্মগুলো আছে, ফটোগ্রাফি ফিল্মগুলো আছে, সেগুলোর মধ্যেও সেলুলোজ ব্যবহার করা হয়। নির্মাণ সামগ্রীর মধ্যে আসবাবপত্র তৈরিতে সেলুলোজ প্রধান উপাদান হিসেবে ব্যবহার করা হয় এবং এদের যান্ত্রিক দৃঢ়তা প্রদান করে। আমাদের ঘরে যে আসবাবপত্র আছে, সেগুলো সেলুলোজের জন্য এত দৃঢ় বা মজবুত হয়ে থাকে এবং ওইটার প্রধান উপাদান বা যান্ত্রিক দৃঢ়তা প্রদান করা হচ্ছে এর কাজ। এই জন্য আমরা কাঠ খুব সহজেই ফার্নিচার, দরজা, বিভিন্ন ঘরবাড়ি নির্মাণের জন্য ব্যবহার করতে পারি। ছত্রাক, ব্যাকটেরিয়া থেকে উৎপাদিত সেলুলোজ বর্তমানে বায়োটেকনোলজি, যে বায়োটেকনোলজি আছে, জিন প্রকৌশল, সেই জায়গাতেও বর্তমানে এই কৃত্রিমভাবে উৎপন্ন, মানে বাণিজ্যিকভাবে উৎপন্ন যে সেলুলোজ আছে, সেটাকে ব্যবহার করা হচ্ছে। এবং লাস্ট, এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, মানে কেন বললাম ইম্পর্টেন্ট, কারণ আমাদের যে গবাদি পশুগুলো আছে, গরু, ছাগল, অন্যান্য যে গবাদি পশুগুলো আছে, সেই গবাদি পশু নর্মালি খড়, ঘাস এগুলো খেয়ে থাকে, ওগুলোর প্রধান উপাদান হচ্ছে সেলুলোজ এবং এই সেলুলোজ গবাদি পশুর খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। তাহলে আমরা আজকে স্বাদের উপর ভিত্তি করে, বিজারণ ক্ষমতার উপর ভিত্তি করে, আণবিক ঘটনার উপর ভিত্তি করে যে মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, অলিগোস্যাকারাইড, পলিস্যাকারাইড, এই 4টা টপিক আমরা আলোচনা করলাম।
তো মোটামুটি কার্বোহাইড্রেট সম্পর্কে আলোচনা শেষ। আর একটা কথা, যে যদি কার্বোহাইড্রেটের জীবজগতে ভূমিকা রাখে তাহলে একদম শুরুতে আমরা কার্বোহাইড্রেট কাজ করেছিলাম না, ওইটুকু লিখে দিলেও চলবে। আশা করা যায় এখান থেকে তুমি A to Z, সেটা ক খ গ ঘ যেই ধরনের প্রশ্ন আসে না কেন, এমসিকিউ সহ এই ক্লাসটা ভালো করে যদি করো, বা যদি আরো কনফিউশন থাকে বা যেই জায়গায় কনফিউশন আছে চাইলে সেখানে গিয়ে আরেকবার দেখো, তাহলে কনফিউশন দূর হয়ে যাবে। আশা করি এই কার্বোহাইড্রেট নিয়ে তোমাদের আর কোনো প্রবলেম থাকবে না।